হ্যালো 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 এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের লেকচার 7-এ। তো আজকের লেকচারে আমরা আলোচনা করব আমাদের ব্লক মৌলসমূহ নিয়ে। দেখো, এর আগের লেকচারগুলোতে আমরা পর্যায় সারণী, তারপর আমাদের হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে পর্যায় গ্রুপ নির্ণয় করা যায় সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবং আমরা যে আমাদের 4টা পর্যায়বৃত্ত ধর্ম ছিল, সেই পর্যায়বৃত্ত ধর্মগুলো নিয়ে কিন্তু আমরা ইন ডিটেইল আলোচনা করেছি, তাই না? তো আজকের ক্লাসে আমরা কি আলোচনা করব? আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের ব্লক এলিমেন্টস, অর্থাৎ ব্লক মৌলসমূহ, যেখানে আমরা আমাদের এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল, এই যে বিভিন্ন ধরনের ব্লক মৌলগুলো আছে, সেই ব্লক মৌল এবং তাদের যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো ব্লক মূল্য থেকেও কিন্তু আমাদের বেশ প্রশ্ন আসে আমাদের এই এইচএসসিতে, একাডেমিকে এবং অ্যাডমিশনে। তোমাদেরকে আমি যেই পোর্শনটুকু এই যে এতদিন ধরে পড়াচ্ছি, এই পোর্শনটুকু তোমরা অনেকেই খুব ইজি বা সহজ মনে করো, বাট আসলে তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো যে যখন আমি পর্যায়বৃত্ত ধর্ম পড়াইছি, এই পর্যায়বৃত্ত ধর্মটা আসলে কতটা ইন ডিটেইল, কত কিছু আছে এখানে, রাইট? তো আমরা একইভাবে আমাদের হচ্ছে ব্লক মৌলগুলো এভাবে পড়বো যেন হচ্ছে আমাদের একাডেমিক লাইফে থাকতেই আমরা যেন অ্যাডমিশনের চূড়ান্ত প্রস্তুতিটাও নিয়ে নিতে পারি। অর্থাৎ একাডেমিকে আমরা একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটাই কিন্তু একটা টাইম কভার করব ইনশাল্লাহ। ওকে, সো দিস ইজ ইট। তো আমি এভাবেই তোমাদের পড়াচ্ছি। আই হোপ আমার ক্লাস করার পরে এই টপিকগুলোর উপরে তোমরা যখন বই পড়বা, তোমরা যখন প্রশ্ন ব্যাংক সলভ করবা, তোমরা যখন তোমাদের টেস্ট পেপারের প্রশ্ন সলভ করবা, বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভ করবা, তোমরা কোথাও ইনশাল্লাহ আটকাবে না। ঠিক আছে? তো ভাইয়া প্রতিটা টপিক খুব ডিটেল আলোচনা করব এবং একই সাথে প্রতিটা টপিক থেকে বিগত বছরে আসা এমসিকিউগুলো, কী ধরনের এমসিকিউ এবং কী ধরনের রিটেন কোয়েশ্চেন বা সিকিউ কোয়েশ্চেন আসে, সেই টপিকগুলো তোমাদেরকে ভাইয়া কভার আপ করে দেবো ইনশাল্লাহ। ওকে, সো আমরা শুরু করবো আমাদের আজকের লেকচার। তো তোমরা যারা এখনও জয়েন করোনি, তোমরা তাড়াতাড়ি জয়েন করে ফেলো। তোমরা জয়েন করলে ভাইয়া ক্লাসটা শুরু করে দিচ্ছি। জয়েন করোনি, তোমরা তাড়াতাড়ি জয়েন করে ফেলো। তোমরা জয়েন। ওকে, চলো। তো লেকচার 1 থেকে 6-এর মধ্যে একটা সিকিউ পেয়ে যাবা। লেকচার 1 থেকে 6-এর মধ্যেই তোমরা একটা সিকিউ পাবা। তোমাদের কলেজে একটা সিকিউ লেকচার 1 থেকে 6-এর মধ্যেই আসবে। ঠিক আছে? আর তারপরেও এই অধ্যায় থেকে যে সিকিউগুলো আসবে, এমসিকিউ আসবে, স্পেশালি শুধু সিকিউ না, প্রচুর এমসিকিউ আসে। এই অধ্যায়টা হচ্ছে এমসিকিউর একটা খনি, হাব, বুঝছো? এখান থেকে সিকিউ যা আসে তার থেকে বেশি এমসিকিউ আসে। সো এটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা তোমার হচ্ছে খনি। এই জন্য এইখানে আমরা খুব ডিটেল পড়াশোনা করি, খুব ইন ডিটেল পড়াশোনা করি, কারণ এতে প্রচুর এমসিকিউ আসে। যে এমসিকিউগুলোতে একাডেমিক এমসিকিউগুলো সহজ হইলো, অ্যাডমিশনের এমসিকিউগুলো একেবারে তোমার শোয়াই দিবে। অ্যাডমিশনে গেলে খাবা মারা, কিন্তু সেটা তো করবো না, আমরা তো একাডেমিকে অ্যাডমিশনটাও কভার করে ফেলবো, রাইট? এই জন্য একদম ইন ডিটেল একাডেমিক লাইফেই তোমাদেরকে ইন ডিটেল পড়াই দিচ্ছি। বুঝতে পারছো? বুঝতে পারছো? একদম বুয়েটে কী কী প্রশ্ন আসছে, বুয়েটের প্রশ্ন হতে শুরু করে, আইআইটি প্রশ্ন হতে শুরু করে, যা যা দরকার সব তোমাদের এই বায়ার লেকচার থেকে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, ফাইন। দ্বিতীয় পত্রের কোর্স অলরেডি আমাদের লঞ্চ হয়ে গেছে। দ্বিতীয় পত্রের আমাদের অর্গানিক প্রোম্যাক্স, যেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি একটা কোর্স, আরেকটা হচ্ছে আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি 26-এর জন্য। দুইটাই ওয়েবসাইটে লঞ্চ হয়ে গেছে। সো তোমরা যারা সেকেন্ড পেপার যাদের সিলেবাসে আছে, তোমরা ওইটা পারচেস করে ফেলতে পারো। আর্কাইভ ক্লাসগুলো দেওয়া আছে, তো তোমরা ক্লাস শুরু হওয়ার আগে চাইলে আর্কাইভ ক্লাস দেখে তুমি আগায় নিতে পারো নিজেকে। ওকে, আর একই সাথে আমাদের কিন্তু ফার্স্ট পেপারের বায়োলজি কোর্স বলো, আমাদের ম্যাথের কোর্স বলো, ফিজিক্সের কোর্স বলো, এগুলো কিন্তু চলমান। তো যাদের ম্যাথ, ফিজিক্স কিংবা বায়োলজিতেও ল্যাকিংস আছে, তোমরা কিন্তু আমাদের ওই ফার্স্ট পেপারে সেই কোর্সগুলোতেও জয়েন করে ফেলতে পারো। ঠিক আছে? ওকে, তো চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। ওকে, তো দেখো একদম শুরু করব ফার্স্টে আমরা হচ্ছে ব্লক মৌল নিয়ে। ব্লক মৌল কোনগুলো? এস ব্লক, পি ব্লক, ডি ব্লক আর হচ্ছে এফ ব্লক, তাই না? এর মধ্যে আমরা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এই তিনটা ব্লক নিয়ে আমরা ইন ডিটেল আলোচনা করব। আর এফ ব্লক মৌল আর সাধারণত আমাদের সিলেবাস বা আমাদের বইতে আলোচনা নেই, দ্যাটস আমরা এফ ব্লক নিয়ে অত বেশি পড়াশোনা বা স্টাডিও করবো না। তো প্রথমেই দেখো আমাদের যে আমাদের যে তোমার ব্লকগুলো আছে, এই ব্লকগুলোর মধ্যে দেখো এস ব্লক মৌল হচ্ছে আমাদের গ্রুপ 1 এবং গ্রুপ 2,
এক নম্বর গ্রুপ আর 2 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে সেগুলোই হচ্ছে আমাদের এস ব্লক মৌল। একই সাথে হচ্ছে আমাদের হিলিয়াম একটা এস ব্লক মৌল। বলো তো এস ব্লক মৌলের সংখ্যা কতটা? তোমাদের নিশ্চয়ই মনে আছে এস ব্লকের মৌল সংখ্যা হচ্ছে 14টা। কয়টা বলো তো? 14টা। 14টা, ঠিক আছে। এস ব্লক মৌল কয়টা? 14টা। আচ্ছা, তোমরা কি একটু কমেন্ট করে আমাকে জানাতে পারবা ভাই পি ব্লক মৌলের সংখ্যা কতটা? গ্রুপ 1 এবং গ্রুপ 2 এবং সাথে হিলিয়াম, গ্রুপ 1 গ্রুপ 2 এবং সাথে হিলিয়াম, এরা হচ্ছে আমাদের এস ব্লক মৌল, রাইট? এস ব্লক মৌল। গ্রুপ 1কে বলা হয় ক্ষার ধাতু গ্রুপ, আর গ্রুপ 2কে বলা হয় মৃৎক্ষার ধাতু গ্রুপ, যেটা ইংরেজি হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল। অ্যালকালাইন আর্থ মেটাল। ওকে, আচ্ছা তোমরা বলো দেখি ভাইয়া আমাদের পি ব্লক মৌল কতটা? পি ব্লক মৌল 36টা। গুড। আচ্ছা 36। আচ্ছা বলো তো ডি ব্লক মৌল কয়টা? এস ব্লক, পি ব্লক আর ডি ব্লক। বলো তো ডি ব্লক কয়টা? ডি ব্লক কয়টা আমাদের? আমাদের কতটি ডি ব্লক মৌল আছে? তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো আমাকে আমাদের ডি ব্লক মৌল সংখ্যা কতটি? দেখো এগুলো একদম প্রথম ক্লাসে তোমাদের পড়াইছি। ডি ব্লক মৌলের সংখ্যা কতটি? ডি ব্লক মৌলের সংখ্যা কতটি? একটু কমেন্ট করে জানতে চাই যে ডি ব্লক মৌলের সংখ্যা কতটি? ডি ব্লক মৌলের সংখ্যা কতটি? 41। ভেরি গুড। ডি ব্লক হচ্ছে 41টি। আর এফ ব্লক মৌল কতটি বলো তো ভাইয়ারা? এফ ব্লক কতটি? ডি ব্লক হচ্ছে 41টি। তোমরা যারা ক্লাস করো নাই, শুরু থেকে ক্লাস না করলে তোমরা পারবা না। যারা শুরু থেকে ক্লাস করছে তারা পারে, ওকে, তারা জানে। যারা শুরু থেকে ক্লাস করছে তারা জানে আমাদের কোন ব্লক মৌল কতটা, কোন ব্লক মৌল কতটা, ঠিক আছে? কয়টা এফ ব্লক? কয়টা এফ ব্লক হচ্ছে 27, 27টা। ওকে, তো এই হচ্ছে আমাদের কোন ব্লকের মৌল কয়টা। এর মধ্যে পি ব্লক মৌলগুলোকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস, বা যার বাংলা হচ্ছে প্রতিরূপী মৌল। কি বলা হয়? প্রতিরূপী মৌল। তোমাকে যদি বলা হয় প্রতিরূপী মৌল কোনগুলা, সেগুলো হচ্ছে আমাদের পি ব্লক মৌলগুলো। পি ব্লক মৌলগুলোকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস বা আদর্শ মৌল বা প্রতিরূপী মৌল। ওকে, আর ডি ব্লকগুলোকে বলা হয় পিওর মেটাল বা উৎকৃষ্ট ধাতু। যদি বলা হয় উৎকৃষ্ট ধাতু কতটি, দ্যাট মিনস তোমাকে আসলে বলছে ডি ব্লক মৌল কতটি। ওকে, আর তারপরটা হচ্ছে এফ ব্লক। এফ ব্লকটাকে বলা হয় ইনার ট্রানজিশন এলিমেন্ট বা আন্ত অবস্থান্তর ধাতু। কি বলা হয় বলো তো? আন্ত অবস্থান্তর ধাতু। মানে এফ ব্লক এলিমেন্টগুলোকে বলা হয় আন্ত অবস্থান্তর ধাতু। এবং সকল এফ ব্লক এলিমেন্ট জানি আমাদের কোন গ্রুপে অবস্থিত? গ্রুপ 3-তে অবস্থিত। কোন গ্রুপে অবস্থিত? গ্রুপ 3-তে অবস্থিত। পর্যায়ে জানি কত? পর্যায়ে হচ্ছে 6 আর 7। ওকে, এর মধ্যে এস ও পি ব্লকের মৌলসমূহকে একত্রে আদর্শ প্রতিনিধি মৌল বলা হয়। তাহলে তোমাকে যদি কখনো বলে প্রতিরূপী মৌল কোনগুলা, আদর্শ মৌল বা প্রতিরূপী মৌল কোনগুলা, আদর্শ মৌল আর প্রতিরূপী মৌল হচ্ছে শুধুমাত্র পি ব্লক। আর যদি কখনো বলে তোমাকে যে আদর্শ বা প্রতিনিধি মৌল কোনগুলা, প্রতিনিধি মৌল, প্রতিনিধি মৌল বলতে আসলে এস ব্লক এবং পি ব্লককে একত্রে বোঝায়। এস ব্লক এবং পি ব্লককে একত্রে বোঝায়। ক্লিয়ার? ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি বিভিন্ন গ্রুপের একটা সাধারণ পরিচিতি। গ্রুপ কি, ইলেকট্রন বিন্যাস কি। দেখো এই ইলেকট্রন বিন্যাস তোমাদেরকে এগুলো সব আগে পড়ায় ফেলছি। এই প্রতিটা জিনিসই তোমাদের আগে পড়ানো আছে, রাইট? এবং আমরা ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় কীভাবে নির্ণয় করতে হয়, গ্রুপ কীভাবে নির্ণয় করতে হয়, এগুলো সব আমরা আগে পড়ে আসছি। সো এইটা একটা তোমাদের এমসিকিউর জন্য, তোমাদের এমসিকিউর জন্য এইটা হচ্ছে একটা চার্ট, যেই চার্ট থেকে তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এমসিকিউ আসতে পারে। আমরা এরপরে আমাদের এই যে এস ব্লক মৌল যেগুলো আছে, এই এস ব্লক মৌলের কিছু খুঁটিনাটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এস ব্লক মৌলের কিছু খুঁটিনাটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো একটু খেয়াল করে দেখো, এইখানে এস ব্লক মৌলের বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া। এখন এই বৈশিষ্ট্যগুলো আসলে কি, এগুলো আসলে আমাদের এমসিকিউর জন্য কাজে লাগবে এবং এগুলো আমাদের একটু কয়েকবার রিডিং পড়তে হবে। তোমাদের বইতে এত গুছানোভাবে দেওয়া নাই, এগুলো একটু রিডিং পড়ার জন্য জিনিস, বাট আমি একটু গুছাই তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এস ব্লক মৌল কারা? গ্রুপ 1 আর গ্রুপ 2 এবং হিলিয়াম সহ। তো বলছে এরা নরম ধাতু, হাইড্রোজেন ব্যতীত। হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস, হাইড্রোজেনও এস ব্লক, বাট হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস, হিলিয়াম একটা গ্যাস, বাকি সবগুলা ধাতু, ঠিক আছে? তাহলে এই যে এস ব্লকের মধ্যে, এস ব্লকের মধ্যে আমরা লিখতে পারি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস, গ্যাস, ওকে? বাকি সব ধাতু, বাকি সব কি বলতো? বাকি সব ধাতু। তার মানে আমার এস ব্লকের মধ্যে 14টার মধ্যে 2টা হচ্ছে গ্যাস, বাকি 12টা হচ্ছে আমাদের কি বলতো?
বাকি 12টা হচ্ছে আমাদের ধাতু। সেই ধাতুগুলো হচ্ছে নরম ধাতু, এগুলো নরম ধাতু, এগুলোকে ছুরি দিয়ে কাটা যায়, যেমন সোডিয়ামকে ছুরি দিয়ে কাটা যায়। ওকে, নরম ধাতু। আচ্ছা, এরা তড়িৎ ধনাত্মক মৌল, যেহেতু গ্রুপ 1 আর গ্রুপ 2, গ্রুপ 1 আর গ্রুপ 2 হচ্ছে তড়িৎ ধনাত্মক, আর ওই যে 17 গ্রুপ 16 গ্রুপ 17 ওগুলো হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কে? ফ্লোরিন। তারপরে কে? অক্সিজেন। ওগুলো কোন দিকে? ওগুলো পর্যায় সারণীর ডান দিকে, মানে 16 নম্বর গ্রুপ 17 নম্বর গ্রুপ, ওগুলো হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক। আর এরা হচ্ছে এই বাম পাশে যেগুলো থাকে এগুলো হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল, এগুলো আমরা পড়ে আসছি। হ্যাঁ, এরা সমযোজী এবং আয়নিক উভয় যৌগ গঠন করে। এরা আয়নিক যৌগ গঠন করে, আবার সমযোজী যৌগ গঠন করে। এখন সমযোজী যৌগ কে কে গঠন করে? লিথিয়াম আর বেরিলিয়াম, এই দুইটা হচ্ছে তোমার সমযোজী যৌগ গঠন করে। তুমি একটা জিনিস খেয়াল করো, কি বলছে দেখো তো, এই যে লিথিয়াম এবং বেরিলিয়াম আছে, এই লিথিয়াম এবং বেরিলিয়াম হচ্ছে সমযোজী যৌগ গঠন করে, আর বাকি যারা আছে বাকি সবাই হচ্ছে আয়নিক যৌগ গঠন করে। বাকি সবাই কি যৌগ গঠন করে? মোস্টলি আয়নিক যৌগ গঠন করে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নিম্ন, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। এরা একযোজী ও দ্বিযোজী হয়। গ্রুপ 1 এর মৌলগুলোর যোজনী হয় 1, গ্রুপ 2 এর মৌলগুলোর যোজনী হয় হচ্ছে 2। এরা +1 ও +2 জারণ অবস্থায় দেখায়, মানে হচ্ছে গ্রুপ 1 এর মৌলগুলা +1 জারণ মান দেখায়, গ্রুপ 2 এর মৌলগুলা +2 জারণ মান দেখায়। এদের আয়নীকরণ শক্তির মান খুবই কম, এদেরকে খুব ইজিলি, যেহেতু এরা ধাতু, দেখো ধাতুর কাজ কি? ধাতু কি করে? বা ধাতু ইলেকট্রন দান করে। ধাতু অলওয়েজ কি করে? ধাতু ইলেকট্রন দান করে, তাই না? তাই না? ধাতু কি করে? ইলেকট্রন দান করে। তো যেহেতু ইলেকট্রন দান করে, তাহলে এদের থেকে ইলেকট্রন বাইর করা কি হবে? সোজা হবে, খুব ইজিলি ইলেকট্রন বাইর চলে যাবে। এই জন্য এদের আয়নীকরণ শক্তির মান খুব কম। এরা প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক ধরনের, কিন্তু এদের ক্যাটায়ন ডায়াম্যাগনেটিক। আচ্ছা, এই লাইনটা আমরা একটু পরে শিখব, এটা আমরা পরে এটা নিয়ে ডিটেল আলোচনা করবো। ওকে, তোমাদের এখন এটা জাস্ট পরে রাখবা, এইটা আমরা হচ্ছে পরে পড়ব। হ্যাঁ, এই ম্যাগনেটিজম আমরা এই সামনের ক্লাসগুলোতে আমরা খুব ডিটেল আলোচনা করব। যখন আমরা ডি ব্লক এলিমেন্টস পড়ব, সেখানে আমরা খুব ডিটেইলে ম্যাগনেটিজম আলোচনা করব, এবং তখন তোমরা এই ম্যাগনেটিজম সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবা। ওকে, সো আপাতত কারো প্যারা নেওয়ার কোনো দরকার নাই, তোমরা জাস্ট রিডিং পড়ে রাখবে এটাকে। হ্যাঁ, এদের লবণসমূহ শিখা পরীক্ষায় বর্ণ ধারণ করে, শিখা পরিসরে না, শিখা পরীক্ষায় এদের বর্ণসমূহ শিখা পরীক্ষায়, এদের লবণসমূহ শিখা পরীক্ষায় বর্ণ ধারণ করে। কোথায় বর্ণ ধারণ করে? শিখা পরীক্ষা। এখন শিখা পরীক্ষা কি? দেখো, এটা আমরা গুণগত রসায়নে পড়ে আসছি। আমাদের যে গুণগত রসায়ন ছিল, সেই গুণগত রসায়নে কিন্তু আমরা শিখা পরীক্ষা, আয়ন শনাক্তকরণ পড়ছি, আয়ন শনাক্তকরণ পড়ে আসছি, তাই না? সেইখানে আমরা আয়ন শনাক্তকরণে দেখে আসছি যে শিখা পরীক্ষা জিনিসটা কি। তো এই যে আমাদের গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যে এস ব্লক এলিমেন্ট বা ধাতুগুলো আছে, এরা শিখা পরীক্ষায় বর্ণ ধারণ করে, শিখা পরীক্ষায় কালার দেখায়, শিখা পরীক্ষায় বর্ণ ধারণ করে। কে ব্যতীত? বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যতীত। এই বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কিন্তু শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেখায় না। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেখায় না। ঠিক আছে, আমাদের বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেখাবে না। ওকে, এরা হাইড্রেট যৌগ গঠন করে। আচ্ছা, মানে হাইড্রোজেনের সাথে হাইড্রেট গঠন করে। এরা তীব্র বিজারণ ধর্ম দেখায়, মানে এদের বিজারণ ধর্ম আছে। বিজারণ ধর্ম মানে কি? এরা ইলেকট্রন দান করে। এরা তীব্র বিজারণ ধর্ম দেখায়, এরা ইলেকট্রন দান করে, অর্থাৎ বিজারণ ধর্ম দেখায় বলতে অর্থাৎ খুব সহজেই ইলেকট্রন দান করে। যেহেতু এরা ধাতু, সক্রিয় ধাতু, কি করবে? অবশ্যই ইলেকট্রন দান করবে, রাইট? যারা ইলেকট্রন দান করে তাদেরকে আমরা বলি বিজারক। সো এদের তীব্র বিজারণ ধর্ম আছে। এরা খুবই সক্রিয় ধাতু। হ্যাঁ, বিজোড় ইলেকট্রন না থাকায় এরা বর্ণহীন, এটা হচ্ছে কারা? এই লাইনটা তোমাদের আসলে জানা এটা দরকার নাই, এটা একটা বেইগ লাইন, সো এটা দরকার নাই। ওকে, ফাইন, চলো। তো এই হচ্ছে আমাদের কাহিনী। আমরা মোটামুটি আমাদের এস ব্লক এলিমেন্টসের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা ছোটোখাটো কিছু ইনফরমেশন জেনে নিলাম। এস ব্লক আমাদের 14টা, এই 14টার মধ্যে আমাদের হিলিয়াম এবং হাইড্রোজেন হচ্ছে গ্যাস, বাকি সবাই হচ্ছে আমাদের ধাতু। এর মধ্যে এরা সবাই নরম ধাতু, যেই ধাতুগুলো নরম ধাতু, এদের তড়িৎ ঋণাত্মকতার মান কম, অর্থাৎ এরা তড়িৎ ধনাত্মক মৌল। এরা সমযোজী যৌগ গঠন করে, লিথিয়াম এবং বেরিলিয়াম সমযোজী গঠন করে, বাকি সবাই আয়নিক যৌগ গঠন করে। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম্পারেটিভলি কম হয়।
গ্রুপ 1 এর মৌলগুলার জারণ মান হয় +1, গ্রুপ 2 এর মৌলগুলার জারণ মান হয় +2। এদের আয়নীকরণ শক্তির মান খুবই কম, যেহেতু এরা তীব্র বিজারক, অর্থাৎ ইলেকট্রন খুব সহজে এরা দান করতে পারে। এরা শিখা পরীক্ষায় বর্ণ ধারণ করে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যতীত, এবং এরা খুব সক্রিয় ধাতু। এগুলো মোটামুটি আমরা কম বেশি পড়ে আসছি বা আমাদের এইগুলো সম্পর্কে আইডিয়া আছে। এখন এর মধ্যে একটা লাইন আছে, এরা প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক দুই ধরনেরই হয়, কিন্তু ক্যাটায়নগুলো ডায়াম্যাগনেটিক। এখন এই লাইনটা তোমরা বুঝবা না, ম্যাগনেটিজম কী জিনিস এটা আমরা সামনে পড়বো, ঠিক আছে? তো আপাতত না পড়লে বুঝলেও হবে, তোমরা জাস্ট এই বৈশিষ্ট্যগুলো একটু দেখে রাখো। এই সামনের ক্লাসে যখন ডি ব্লক নিয়ে আলোচনা করব তখনই এগুলো আমাদের চলে আসবে। ওকে ফাইন। তো আমরা মোটামুটি আমাদের এস ব্লকের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। এখন এই যে আমাদের সোডিয়াম আছে, এই সোডিয়ামকে কেন কেন তোমার বাতাস মানে কেরোসিনের নিচে সংরক্ষণ করা হয়? সোডিয়ামকে কেন কেরোসিনের নিচে সংরক্ষণ করা হয়? সোডিয়ামকে কেন তুমি কেরোসিন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে সংরক্ষণ করতে পারবা না? ওকে, কেন তুমি খোলা বাতাসে সোডিয়ামকে রাখতে পারবা না? কেন পারবা না? ওকে, তো সেটাই আমরা দেখব। এখন দেখো যে সোডিয়াম এ খুবই বিলকি ঝিলকি করে, সোডিয়াম খুবই বিলকি ঝিলকি করে। তো প্রথমটা হচ্ছে, একটু দেখো, খেয়াল করো, সোডিয়ামকে বাতাসে রাখলে, তুমি যদি বাতাসে রাখো, খোলা বাতাসে, সাপোজ মনে করো সোডিয়ামকে খোলা বাতাসের মধ্যে রেখে দিছো, অ্যান্ড বাতাসে রাখলে কি হয়? সোডিয়ামকে তুমি যদি বাতাসের মধ্যে রাখো, বাতাসে রাখলে ওকে, বাতাসে রাখলে, তো বাতাসে রাখলে কি ঘটনা ঘটবে? চলো আমরা একটু দেখি, একটু বোঝার চেষ্টা করি সবাই। দেখো তো আমাদের বাতাসের মধ্যে কি কি আছে, তোমরা কি জানো বাতাসে কি কি ধারণ করে? বাতাসের মধ্যে কি কি থাকে তোমরা কি জানো সবাই? দেখো, বাতাসের মেইন উপাদান কি? বাতাসের মেইন উপাদান হচ্ছে, বাতাসে 78% নাইট্রোজেন থাকে, তারপরে বাতাসে 21% অক্সিজেন থাকে, বাতাসে জলীয় বাষ্প থাকে, আরও অনেক কিছু থাকে। তো এত কিছু আমাদের জানার দরকার নেই, আমরা মেজর 3টা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করি। এই যে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, এই নাকে আমার নিঃশ্বাসে কী ঢুকতেছে আমাদের শরীরে? বাতাস ঢুকতেছে। তুমি বাতাস নিতেছো, এই বাতাসের মধ্যে যে বাতাস নিতেছো এর মধ্যে কিছু নাইট্রোজেনও শরীরের মধ্যে ঢুকতেছে, এখানে কিছু পরিমাণ অক্সিজেনও আমাদের শরীরে ঢুকতেছে এবং পানিও ঢুকতেছে, এর মধ্যে জলীয় বাষ্প ঢুকতেছে, ধূলিকণা ঢুকতেছে, মানে বাতাসের মধ্যে যা যা আছে সবই ঢুকছে আমার শরীরে। কারণ এর মধ্যে কোনটা কাজে লাগে, এর মধ্যে কোনটাকে আমার বডি ইউজ করে? অক্সিজেনটাকে ইউজ করে। তাহলে এখন তোমরা বলতে পারো, ভাই এই যে 78% নাইট্রোজেন যে ঢুকতেছে এটি কই গেল? এটি বাইরে হয়ে গেছে। কার্বন ডাইঅক্সাইডের সাথে যে নাইট্রোজেনগুলো ছিল ওগুলো বের হয়ে গেছে, কারণ এই নাইট্রোজেনগুলো আমাদের শরীরে গিয়ে ডিজলভ হয় না, আমাদের যে ব্লাডের মধ্যে ডিজলভ হয় না, কারণ নাইট্রোজেনের দ্রাব্যতার মান খুবই কম। সো নাইট্রোজেন আমাদের বডিতে ডিজলভ হয় না, দ্যাটস ওয়াই নাইট্রোজেন বের হয়ে গেছে। ওকে, তাহলে ইউজ করতেছো কাকে? শুধু অক্সিজেনকে। তার মানে বাতাসের মধ্যে এই জিনিসগুলো থাকে। এখন বাতাসের মধ্যে তোমার যে এই জিনিসগুলো আছে, তো তুমি যখন এই সোডিয়ামকে বাতাসের মধ্যে রাখবা তখন কি হবে? খুব স্বাভাবিক, সোডিয়াম বাতাসের বিভিন্ন জিনিসের সাথে বিক্রিয়া করবে। দেখো আমাদের যে সোডিয়াম আছে, এই বাবাজি সোডিয়াম কি করবে? সোডিয়াম হচ্ছে বাতাসের নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করবে, সোডিয়াম হচ্ছে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, সোডিয়াম হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করবে, রাইট? এই সবগুলো জিনিসের সাথে তো সোডিয়াম বিক্রিয়া করবে, যেহেতু তুমি তারা বাতাসের মধ্যে রাখছো। এখন সোডিয়ামকে যদি সোডিয়াম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে তাহলে কি হয়? সোডিয়াম আমাদের অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কি হয়? আর এই সোডিয়াম আমাদের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করলেই বা আমাদের কি হয়? চলো আমরা একটু দেখি কোন ক্ষেত্রে কি তৈরি করে। তো দেখো, সোডিয়ামকে তুমি যখন নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করাবা, এই সোডিয়াম কিন্তু নাইট্রোজেনের সাথে কোনো বিক্রিয়া করে না, সো কোনো অসুবিধা নেই, নাইট্রোজেনের সাথে সোডিয়াম কোনো বিক্রিয়া করছে না। সোডিয়ামকে তুমি যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া দিবা, তখন সোডিয়াম অক্সিজেনের সাথে গিয়ে কি তৈরি করে জানো? সোডিয়াম অক্সাইড তৈরি করে, Na2O, মানে সোডিয়াম অক্সাইড। এখন চিন্তা করো, একটু বোঝার চেষ্টা করো। দেখো সোডিয়াম অক্সাইড, তো সোডিয়ামের যোজনী হচ্ছে 1, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তো আমরা কি জানি, এর যোজনী এর কাছে, এর যোজনী এর কাছে, তাহলে অক্সিজেনের 2 আসবে এখানে। তো এরকম হচ্ছে সোডিয়াম অক্সাইড তৈরি করে। আবার কিছু কিছু ক্ষেত্রে সোডিয়াম অক্সাইড তৈরি না করে সোডিয়াম পারক্সাইডও তৈরি করে। কি তৈরি করে? সোডিয়াম পারক্সাইডও তৈরি করে। তাহলে দেখো, সোডিয়ামকে যখন আমরা বাতাসের মধ্যে রাখতেছি তখন দেখতেছি সোডিয়াম বাতাসের নাইট্রোজেনের সাথে কোনো বিক্রিয়া করছে না, ঠিক আছে? বাট সোডিয়াম আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম অক্সাইড সোডিয়াম পারক্সাইড ঠিকই তৈরি করতেছে। ওকে, আবার এই সোডিয়ামকে তুমি যখন
জলীয় বাষ্পের সাথে দিবা, বা দেখো খেয়াল করো এখানে কিন্তু আমাদের বাই দ্য ওয়ে কার্বন ডাইঅক্সাইডও আছে, কার্বন ডাইঅক্সাইডও আছে, এই আমাদের কিন্তু কার্বন ডাইঅক্সাইড আছে, তারপরে কি আছে, জলীয় বাষ্প আছে, তাই না, জলীয় বাষ্প আছে। তো এই সোডিয়াম, সোডিয়াম বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে, বাতাসের জলীয় বাষ্পের সাথে ওস্তাদ বিক্রিয়া করে কি তৈরি করে, এই দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এই যে সোডিয়াম, এই সোডিয়াম বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি তৈরি করে জানো, সোডিয়াম কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে, Na2CO3। তার মানে দেখো তুমি যখন সোডিয়ামকে বাতাসের মধ্যে রাখলা, সোডিয়ামকে তুমি যখন বাতাসের মধ্যে রাখলা, তখন কিন্তু সোডিয়াম সুন্দর মতো করে এদের সবার সাথে বিক্রিয়া করতেছে, এই সোডিয়াম সবার সাথে বিক্রিয়া করতেছে, মানে নাইট্রোজেন ব্যতীত বাকি সবগুলোর সাথে কিন্তু বিক্রিয়া করে ফেলতেছে, অর্থাৎ সোডিয়াম আর সোডিয়াম থাকতেছে না, সোডিয়াম কিন্তু বিক্রিয়া করে ফেলতেছে। ওকে, তো আমরা যদি এবার এই সোডিয়ামকে পানিতে রাখি, মানে বাতাসে না রেখে পানিতে রাখলাম, তো পানিতে রাখলে কি হবে, সোডিয়ামকে ধরো তুমি পানির নিচে রাখলা, পানিতে রাখলে কি হবে, বাতাসে তো রাখতে পারছি না, বাতাসে রাখলে কি হচ্ছে, সোডিয়াম বিক্রিয়া করে ফেলতেছে। দেখো আমি যখনই সোডিয়ামকে বাতাসের মধ্যে রাখতেছি, সোডিয়াম কিন্তু কম বেশি বিক্রিয়া করে ফেলতেছে। বাট আমার কথা হচ্ছে আমি একটা পিওর সোডিয়ামকে সংরক্ষণ করতে চাই, তাহলে তাকে তো ভাই মানে পানির মধ্যে তো রাখা যাবে, মানে তোমাকে তো এরকম খোলা বাতাসে রাখা যাবে না, তাহলে তো বিক্রিয়া করে ফেলবে। তো তুমি যদি সোডিয়ামকে বাতাসের মধ্যে রাখো তাহলে কি ঘটবে, সরি পানির মধ্যে রাখো তাহলে কি ঘটবে, এই সোডিয়ামকে তুমি যখন পানির মধ্যে দিবা, দেখো পানির সাথেও সোডিয়াম বিক্রিয়া করে, পানির সাথে সোডিয়াম বিক্রিয়া করে কি বানায়, এই দেখো পানির সাথে সোডিয়াম বিক্রিয়া করে কি বানায়, পানির সাথে সোডিয়াম বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড বানায় ফেলে, কি বানায় ফেলে, সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, সে এখানেও কি বানায় ফেলতেছে, সোডিয়াম হাইড্রোক্সাইড বানায় ফেলতেছে। ওকে, তাহলে দেখো একে আমি বাতাসে রাখলেও বিক্রিয়া করে ফেলে, একে আমি পানির মধ্যে রাখলেও বিক্রিয়া করে ফেলে, তাহলে এখন আমি তাহলে সোডিয়ামরে রাখমু কই ভাই, জেনে রাখি, একটা অত্যাচার করতেছে, এ একটা অত্যাচার, অতিষ্ঠ করে ফেলাইতেছে, অতিষ্ঠ করে ফেলতেছে, মানে কোনো জায়গায় তারা রাখা দিতেছে না, বাতাসের খোলা বাতাসে রাখলেও হ্যাঁ বিক্রিয়া করে ফেলায়, পানির নিচে রাখলেও বিক্রিয়া করে ফেলায়, তাহলে আমি রাখুম কই তারে ভাই, আশ্চর্য, তারে কোথায় রাখবো, তো দেখি তারে কোথায় রাখা যায়। এবার লাস্টলি আমি যদি একে একে কেরোসিনের নিচে রাখি, কোথায় রাখি বলো তো, কেরোসিনের নিচে রাখি, তো আমরা এখানে কেরোসিন বা অজৈব দ্রাবকের মধ্যে রাখলে কি হবে, কেরোসিন বা বা অজৈব দ্রাবক, অজৈব দ্রাবক, দ্রাবকে রাখলে, কেরোসিন বা অজৈব দ্রাবকে রাখলে, এখন অজৈব, হ্যাঁ অজৈব দ্রাবক কারা, এগুলা আমরা সামনে পড়বো, প্যারা নেওয়ার কোনো দরকার নেই। ওকে, অজৈব মানে সরি অজৈব না, অপোলার দ্রাবকে রাখবে, অপোলার দ্রাবক, অপোলার জৈব দ্রাবক। আচ্ছা এটা আমি লিখে দিচ্ছি এখানে, দাঁড়াও, কেরোসিনে বা অপোলার জৈব দ্রাবক, অপোলার কারা সামনেই আসতেছে, সামনেই বন্ধন পড়লেই আমরা এগুলো নিয়ে আলোচনা করব, অপোলার জৈব দ্রাবকে, দ্রাবকে রাখলে, তো আমরা যদি একে অপোলার জৈব দ্রাবকে রাখি, ইন দ্যাট কেস আমাদের কি হবে চলো দেখি। তো তুমি যখন এই সোডিয়ামকে, সোডিয়ামের সাথে যখন কেরোসিনের নিচে রাখবা, সোডিয়ামকে কেরোসিন, হ্যাঁ কেরোসিনের নিচে যখন রাখবা, বা তুমি যখন অপোলার জৈব দ্রাবকের নিচে রাখবা, অপোলার, অপোলার জৈব দ্রাবক, ওকে অপোলার জৈব দ্রাবক, যখন সোডিয়ামকে, এই সোডিয়ামকে যখন কেরোসিনের নিচে দিবা, বা সোডিয়ামকে যখন তুমি অপোলার জৈব দ্রাবকের নিচে দিবা, তখন এরা বিক্রিয়া করে কি তৈরি করে, তখন এরা বিক্রিয়া করে কি তৈরি করে, তখন এরা বিক্রিয়া করে কি তৈরি করে, তোমরা কি জানো তখন এরা বিক্রিয়া করে কি তৈরি করে, হ্যাঁ একে বিক্রিয়া করে কি তৈরি করে জানো, কেউ কি বলতে পারবা, কেউ কি বলতে পারবা, কিছুই তৈরি করে না, কিছুই তৈরি করে, এখন কিন্তু কোনো বিক্রিয়া করে না, এখন কোনো বিক্রিয়া করে না, এখন কোনো বিক্রিয়া করে না, তাহলে আমরা কি দেখলাম, আমি দেখলাম বাতাসে রাখলে বিক্রিয়া করে, আমি দেখলাম এটা পানির নিচে রাখলেও বিক্রিয়া করে, কিন্তু আমি যখন একে কেরোসিন বা অপোলার জৈব দ্রাবকের নিচে রাখতেছি, তখন এই কিন্তু কোনো ধরনের বিক্রিয়া করছে না। সো এই অপোলার জৈব দ্রাবকগুলা কে কে, অপোলার জৈব দ্রাবক আমরা যদি বলি, আমাদের অপোলার জৈব দ্রাবক হচ্ছে আমাদের বেনজিন, বেনজিন, অপোলার জৈব দ্রাবক হচ্ছে আমাদের টলুইন, এগুলা কি সামনে অর্গানিক কেমিস্ট্রিতে শিখবো। তারপরে আমাদের হচ্ছে হেক্সেন, হেক্সেন, ওকে, তারপর হচ্ছে আমাদের হেপটেন,
হেপটেন, এগুলো অর্গানিক কেমিস্ট্রিতে গেলে আরও ভালো করে শিখবা। বাট পোলার অপোলার সেটা আমরা সামনেই শিখবো, কয়দিন পরে শিখবো। হেক্সেন, হেপটেন, তারপর হচ্ছে আমাদের অকটেন। ওকে ওকে। সো দেখো দেখো এরা সব হচ্ছে আমাদের অপোলার জৈব দ্রাবক। তো তুমি এরকম ইদার ক্যারোসিনের নিচে রাখবা অথবা এরকম অপোলার জৈব দ্রাবকের নিচে রাখবা, অপোলার জৈব দ্রাবকের নিচে রাখবা, রাখলে তখন আর এ বিক্রিয়া করতেছে না। তাহলে এখন তুমি বলো তো, এবার তোমরা আমাকে বলবা যে তাহলে কেরোসিনকে কোথায় রাখা উচিত? বলো কেরোসিনকে কোথায় রাখা উচিত, এবার তোমরাই বলো। কেরোসিনকে কি বাতাসে, খোলা বাতাসে রাখা উচিত? কেরোসিনকে কি পানির মধ্যে রাখা উচিত? নাকি কেরোসিনকে কেরোসিনকে না, সোডিয়ামকে আম সো সরি, নাকি সোডিয়ামকে কেরোসিন বা অপোলার জৈব দ্রাবকের নিচে রাখা উচিত? ওকে, বলো তাহলে কোথায় রাখা উচিত? অপোলার জৈব দ্রাবকের নিচে রাখা উচিত, তাই না? এক্স্যাক্টলি, তাই তো। ওকে, তাহলে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা লিখব তাইলে কি এজন্য কি করে, এজন্য সোডিয়ামকে কেরোসিন, এখানে কেরোসিন দিলেও হবে অথবা বা যে কোনো অপোলার জৈব দ্রাবকের নিচে সংরক্ষণ করা হয়, অপোলার জৈব দ্রাবকে সংরক্ষণ করা হয়। আই হোপ সবাই বুঝতে পারছো কেন সোডিয়ামকে কেরোসিনের নিচে বা অপোলার জৈব দ্রাবকের নিচে সংরক্ষণ করা হয়, কেন সোডিয়ামকে কেরোসিনের নিচে বা অপোলার জৈব দ্রাবকের নিচে সংরক্ষণ করা হয়। ঠিক আছে, বুঝতে পারছো ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? তোমরা কি সবাই বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? ওকে ওকে ফাইন, আশা করি সবার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ওকে, খুবই সহজ একটা কনসেপ্ট, বাট ইন্টারেস্টিং ও মজার একটা কনসেপ্ট। হ্যাঁ, তো এই ধরনের কোয়েশ্চেন আমাদের পরীক্ষাতে আসে। সো দ্যাটস ওয়াই আমি এই কোয়েশ্চেনগুলো তোমাদের দেখাই দিতেছি। মানে আমি তো বলছি এমনভাবে পড়াবো যেন আল্লাহর দুনিয়ায় কোনো দিন এই টপিকগুলো নিয়ে কোনো দিন প্যারা খাইতে না হয়, কোনো কোয়েশ্চেন দেখে যেন তোর কোনো দিন মনে না হয় যে ভাইয়া এটা পড়াই নাই। ক্লিয়ার? ওকে, এখন বলো, এবার আমরা মোটামুটি এইটুকু বুঝে গেলাম। হ্যাঁ, এবার আসো, এখন আমরা দেখব লিথিয়ামের বিলকি ঝিলকি। লিথিয়ামও কিন্তু আমাদের গ্রুপ ওয়ানেরই একটা ধাতু, তাই না? অ্যান্ড গ্রুপ ওয়ানের ধাতু হওয়া সত্ত্বেও লিথিয়াম কিছু বিলকি ঝিলকি করে। তো গ্রুপ ওয়ানের ধাতু হওয়া সত্ত্বেও লিথিয়াম কি বিলকি ঝিলকি করে, চলো একটু দেখি লিথিয়াম কি ধরনের বিলকি ঝিলকি দেখায়, লিথিয়াম কি ধরনের প্রবলেম ক্রিয়েট করে। তো দেখো, আমরা একটু জানি যে আমাদের লিথিয়াম গ্রুপ ওয়ানের ধাতু হওয়া সত্ত্বেও, এটি যদি খেয়াল করো লিখে ফেলো, লিথিয়াম গ্রুপ ওয়ানের ধাতু হওয়া সত্ত্বেও সমযোজী যৌগ গঠন করে। কি যৌগ গঠন করে? সমযোজী যৌগ গঠন করে। খেয়াল করছো কেমন ধরনের ফাউল? হ্যাঁ, তুই বেটা গ্রুপ ওয়ানের সব হচ্ছে ধাতু, সারা জীবন ফিরে আসছি যে ধাতুগুলো সবসময় আয়নিক যৌগ গঠন করে, সারা জীবন পড়ে আসছি। ঠিক আছে, ধাতুগুলা সব কি করে? ধাতুগুলা সব আয়নিক যৌগ গঠন করে, সারা জীবন পড়ে আসছি ধাতু আয়নিক যৌগ গঠন করে। হে মনে করো যে লিথিয়াম, হে গ্রুপ ওয়ান, হে গ্রুপ ওয়ানের ধাতু সত্ত্বেও সমযোজী যৌগ গঠন করে। গ্রুপ ওয়ানের ধাতু সত্ত্বেও কি করে? সমযোজী যৌগ গঠন করে। বুঝতে পারছো? ওকে, এরপরে খেয়াল করো পরেরটা কি, পরের বিলকি ঝিলকিটা কি। পরের বিলকি ঝিলকিটা হচ্ছে এরকম, একটু খেয়াল করো যে গ্রুপ ওয়ান এর কোনো ধাতু নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে না। কিন্তু এই ফাউল, আচ্ছা ফাউল লিখলাম না, কিন্তু এই লিথিয়াম নাইট্রোজেনের সাথে
সাথে কি করে, এই লিথিয়াম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রেট গঠন করে, নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে করে নাইট্রাইট গঠন করে, নাইট্রাইট গঠন করে। বুঝো ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে কি দেখো, ঘটনাটা হচ্ছে যে গ্রুপ ওয়ানের কেউই, গ্রুপ ওয়ান বলতে কি, এই দেখো সোডিয়াম, তারপরে মনে করো তোমার সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম বা সিজিয়াম, এগুলার সাথে তুমি যখন নাইট্রোজেনের বিক্রিয়া দিবা, এগুলোর সাথে তোমরা যখন নাইট্রোজেনের বিক্রিয়া দিবা, এরা সবাই নাইট্রোজেনকে ইগনোর করে। এরা নাইট্রোজেনের দেখলে নাক ছিটকায়, নাইট্রোজেনটা দেখলেই নাক ছিটকায়, ইগনোর করে, নাইট্রোজেনটা দেখলে পছন্দ করে না। এরা নাইট্রোজেনের সাথে কোনো ধরনের বিক্রিয়া করে না, কোনো ধরনের বিক্রিয়া করে না। এই যে গ্রুপ ওয়ানে যে ধাতুগুলো আছে, এই ধাতুগুলো নাইট্রোজেনের সাথে কোনো ধরনের কোনো ইন্টারাকশন, কোনো বিক্রিয়া করে না। কিন্তু এই টাউট লিথিয়াম, এই লিথিয়াম বাবাজি হেতে নাইট্রোজেন পাইলি হয়েছে। সে যদি নাইট্রোজেন রে পাইছে, তাহলে ওস্তাদ কি করে, এই ওস্তাদ নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে, ওস্তাদ নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি করে জানো? এই নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে লিথিয়াম নাইট্রেট গঠন করে। এখন দেখো নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, লিথিয়ামের যোজনী হচ্ছে 1। যেহেতু লিথিয়াম গ্রুপ ওয়ানের ধাতু, তাই লিথিয়ামের যোজনী 1। তা নাইট্রোজেনের যোজনী আসবে লিথিয়ামের কাছে, লিথিয়ামের যোজনী যাবে নাইট্রোজেনের কাছে। তার মানে Li3n অর্থাৎ লিথিয়াম নাইট্রাইট গঠন করে। এই যৌগটার নাম কি? লিথিয়াম নাইট্রাইট। তো দেখো, তাহলে দেখো প্রথম কথা, প্রথমটা হচ্ছে যে ভাই গ্রুপ ওয়ানের ধাতু, বেটা তুই ধাতু, তুই গঠন করবি আয়নিক যৌগ, হ্যাঁ করে সমযোজী যৌগ গঠন করে, ফাউল, তাই না? এরপরটা দেখো, হ্যাঁ গ্রুপ ওয়ানের ধাতু, গ্রুপ ওয়ানের কেউ বেটা নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে না, হ্যাঁ গিয়ে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে, ফাউল কোনানকার একটা। বুঝছো? বুঝছো মানে কেমন লাগে বলো তো? ওকে, তারপরে এবার আসো, এরপরটা দেখো কি বলছে। এরপরটা হচ্ছে উচ্চ তাপমাত্রায় আমাদের গ্রুপ ওয়ানের ধাতুগুলা, উচ্চ তাপমাত্রায় গ্রুপ ওয়ানের ধাতুগুলা কি করে? উচ্চ তাপমাত্রায় গ্রুপ ওয়ানের ধাতুগুলা উচ্চ তাপমাত্রায় গ্রুপ ওয়ানের ধাতুসমূহ, উচ্চ তাপমাত্রায় গ্রুপ ওয়ানের ধাতুসমূহ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে কি করে? বিক্রিয়া করে। ওকে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সুপার অক্সাইড ও পারক্সাইড গঠন করে। কি করে? উচ্চ তাপমাত্রায় গ্রুপ ওয়ানের ধাতুসমূহ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সুপার অক্সাইড কি একটু পরে বুঝাচ্ছি, সমস্যা নাই। সুপার অক্সাইড বা পারক্সাইড গঠন করে, এগুলো পড়াবো সামনে, হ্যাঁ, সো প্যারা নিও না। পারক্সাইড গঠন করে। ওকে, কি গঠন করে? উচ্চ তাপমাত্রায় গ্রুপ ওয়ানের ধাতুসমূহ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সুপার অক্সাইড এবং পারক্সাইড গঠন করে। কিন্তু এই ফাউল কিন্তু এই শালা লিথিয়াম কি করে? এই লিথিয়াম অক্সিজেনের সাথে অক্সাইড গঠন করে, বুঝছো? তো এই হচ্ছে ঘটনা। মানে কত ধরনের সমস্যা তার, মানে তার গ্রুপের বাকি সবাই এক বিহেভ করে, হ্যাঁ আবার আরেক বিহেভ করে। এই জন্য এটা আমরা বলি লিথিয়ামের বিলকি ঝিলকি। এটাকে আমরা কি বলি? লিথিয়ামের বিলকি ঝিলকি। ওকে, তো দেখো তাহলে ঘটনাটা কি রকম? ঘটনাটা হচ্ছে এরকম যে ধরো তোমার আমি বললাম, এই যে দেখো লিথিয়াম প্লাস অক্সিজেন, তোমার আমি বললাম লিথিয়াম প্লাস অক্সিজেন, হ্যাঁ, লিথিয়াম প্লাস অক্সিজেন। তারপরে তোমার এখানে আমি দিলাম মনে করো সোডিয়াম প্লাস অক্সিজেন, তারপরে তোমাকে দিলাম মনে করো পটাশিয়াম প্লাস অক্সিজেন, তারপরে তোমাকে দিলাম রুবিডিয়াম প্লাস অক্সিজেন, হ্যাঁ, দিয়ে এই সবগুলোকে আমরা যদি উচ্চ তাপমাত্রায় নিয়ে যাই, ওকে, তুমি যদি এটাকে উচ্চ তাপমাত্রায় নিয়ে যাও তাহলে কি ঘটনা ঘটবে? দেখো এদেরকে উচ্চ তাপমাত্রায় নিয়ে গেলে কি ঘটবে?
সবগুলোকে আমরা উচ্চ তাপমাত্রায় মানে এখানে আমরা তাপ দিব, গরম করব। গরম অবস্থায় যখন আমরা এদের বিক্রিয়াটা করাবো তখন কী ঘটবে দেখো, এই লিথিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কী তৈরি করে, লিথিয়াম অক্সাইড তৈরি করে, লিথিয়াম অক্সাইড। তো লিথিয়ামের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2, তো এটা এখানে চলে আসবে, লিথিয়াম অক্সাইড তৈরি করে। বুঝতে পারছো? আর আর এই সোডিয়াম, যখন তুমি সোডিয়ামরে দিবা, এই সোডিয়াম কি তৈরি করে, উচ্চ তাপমাত্রায় পারক্সাইড তৈরি করে। সোডিয়াম কি তৈরি করে, পারক্সাইড, Na2O2, একটু পরে পড়াবো। এই যে পটাশিয়াম উচ্চ তাপমাত্রায় কি তৈরি করে, উচ্চ তাপমাত্রায় পটাশিয়াম সুপার অক্সাইড তৈরি করে। কি তৈরি করে, সুপার অক্সাইড। এই রুবিডিয়াম কি তৈরি করে, সুপার অক্সাইড। সিজিয়াম কি তৈরি করে, সুপার অক্সাইড তৈরি করে। তাহলে দেখো ঘটনাটা কি ঘটলো, ঘটনাটা যেটা ঘটলো যে এরা কি তৈরি করতেছে, এই দুটো হচ্ছে আমাদের পারক্সাইড, হ্যাঁ এটা হচ্ছে পারক্সাইড, আর এই যে এই দুইটা এগুলো হচ্ছে আমাদের সুপার অক্সাইড, সুপার অক্সাইড, হ্যাঁ সুপার অক্সাইডকে একটু পরে আসতেছি, সুপার অক্সাইড গঠন করতেছে। আর সে কি গঠন করতেছে, সে হচ্ছে অক্সাইড গঠন করতেছে। দেখো তার গোত্রের বাকি সবাই হয় সুপার অক্সাইড নাহলে পারক্সাইড তৈরি করতেছে, তো তুইও বেটা সুপার অক্সাইড বা পারক্সাইড তৈরি কর না, হ্যাঁ অক্সাইড তৈরি করবো। হ্যাঁ কি তৈরি করবো, হ্যাঁ অক্সাইড তৈরি করব। ঠিক আছে, হ্যাঁ অক্সাইড তৈরি করব। তা এই হচ্ছে ওর বাটপারি। এটাকে লিথিয়ামের বিলকি ঝিলকি না, আসলে এটাকে বলা হয় লিথিয়ামের বাটপারি। বুঝতে পারছো, লিথিয়াম একটা বাটপার, লিথিয়াম একটা সোর, লিথিয়াম আর কি বলা যায় বলো তো, ফাউল, মানে আর আরও কিছু গালি দেওয়া দরকার ওরে। লিথিয়াম একটা শুয়োর, লিথিয়াম একটা শুয়োর, মানে দেখো মানে কত তার বিলকি ঝিলকি, তাই না? ওকে, তো এখন এখান থেকে আসলে শোনো, এখন কথা হচ্ছে যে যে এই যে লিথিয়াম মানে এইখান থেকে প্রশ্ন কিভাবে আসে, তোমাদের অনেকেরই কোশ্চেন আসতে পারে যে ভাই আসলে কোশ্চেন কিভাবে আসে এখান থেকে। হ্যাঁ, তো কোশ্চেন আসবে হচ্ছে এরকম যে উচ্চ তাপমাত্রায় নিচের কোনটি অক্সাইড গঠন করবে। তো অপশানে দেওয়া থাকবে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। ওকে, রুডিয়াম, সিজিয়াম, এই সিজিয়ামও অ্যাড করে নাও তোমরা এখানে তোমরা সিজিয়ামটাও অ্যাড করে নাও। সিজিয়াম প্লাস অক্সিজেন কি তৈরি করবে, সিজিয়াম প্লাস অক্সিজেন দিলে কি তৈরি করবে, সুপার অক্সাইড তৈরি করবে। লিখে রাখবা সিজিয়াম অক্সিজেন কি, CSO2 অর্থাৎ সুপার অক্সাইড তৈরি করবে। ঠিক আছে, ওকে, তো এই হচ্ছে আমাদের কাহিনী। তো তোমার প্রশ্ন আসবে এভাবে যে উচ্চ তাপমাত্রায় নিচের কোনটি অক্সাইড গঠন করে, কে লিথিয়াম অক্সাইড গঠন করে, বাকিগুলো সব হচ্ছে পারক্সাইড বা সুপার অক্সাইড তৈরি করবে। ওকে, এরপর তোমাকে বলতে পারে যে নিচের কোন ধাতুটি নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে, কে বিক্রিয়া করে, লিথিয়াম বিক্রিয়া করে। তোমার প্রশ্ন আসতে পারে এখান থেকে এরকম যে নিচের কোন ধাতুটি সমযোজী যৌগ গঠন করে, কোনটা সমযোজী যৌগ গঠন করে, লিথিয়াম সমযোজী যৌগ গঠন করে। ঠিক আছে, ওকে, সো দিস ইজ দ্য থিং। আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারছো যে লিথিয়ামের বিলকি ঝিলকি জিনিসটা আসলে কি। তো আমরা এস ব্লক এলিমেন্টস থেকে দুইটা বৈশিষ্ট্য শিখলাম। সোডিয়ামের একটা বৈশিষ্ট্য যে সোডিয়ামকে কেন কেরোসিনের নিচে সংরক্ষণ করা হয়, এবং লিথিয়ামের যে ব্যতিক্রমী নেচারগুলো আছে সেই ব্যতিক্রমী নেচারগুলো নিয়ে আমরা একটু আলোচনা করলাম। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, ওকে, এখন KO2 RbO2 এটা সুপার অক্সাইড, এরা সুপার অক্সাইড তৈরি করে, এটা পারক্সাইড তৈরি করে। সুপার অক্সাইড কি, পারক্সাইড কি, অক্সাইড কি একটু পরে পড়াচ্ছি, আজকের ক্লাসেই পড়াবো একটু পরে। হ্যাঁ, আপাতত খিসকায় বসে থাকো। এবার চলো, এবার আমরা দেখবো আমাদের পি ব্লকের খুঁটিনাটি। কার খুঁটিনাটি বলো তো ভাইয়ারা, পি ব্লকের খুঁটিনাটি। এখন পি ব্লকের খুঁটিনাটি কি দেখো, পি ব্লক মৌলসমূহের মধ্যে ধাতুও আছে অধাতুও আছে, দুইটাই আছে। হ্যাঁ, আমাদের পি ব্লক মৌল কতটা, পি ব্লক মৌল তোমরা জানো, পি ব্লক মৌল হচ্ছে আমাদের একটু আগে লিখে আসছি কোন ব্লক মৌল কতটি, এস ব্লক কতটি, পি ব্লক কতটি 36টি, এস ব্লক কতটি 14টি, ডি ব্লক 41টি, এফ ব্লক 27টি, তাই না? ওকে, তা আমরা এবার আমাদের পি ব্লক মৌলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। অ্যান্ড পি ব্লক মৌল কোনগুলা, এই যে গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত সবাই হচ্ছে আমাদের পি ব্লক মৌল। ওকে, গ্রুপ 13 থেকে 18 সবাই হচ্ছে পি ব্লক। এখন এই পি ব্লক মৌলগুলো দেখো, এরা ধাতু এবং অধাতু দুইটাই হইতে পারে। এরা অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, তোমরা জানো যত ডান দিকে যাব তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে। এরা সমযোজী যৌগ গঠন করে, এরা কিন্তু আয়নিক যৌগ গঠন করে না, সমযোজী যৌগ গঠন করে। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ হয়। ওকে, এরা একাধিক যোজ্যতা দেখায়, একাধিক যোজ্যতা দেখায়। হ্যাঁ, কি যে লেখছে, একাধিক যোজ্যতা দেখায়। যেমন দেখো নাইট্রোজেনের যোজনী কত, 3 আর 5, রাইট, 3 4 5। ফসফরাসের কত, 3 5, তাই না? আমাদের যদি সালফারের বলি 2 4 6, তাই না? তারপর আমরা যদি ক্লোরিনের বলি বা আয়োডিনের বলি 1 3 5 7, 1 3 5 7, দেখছো অনেকগুলো যোজনী দেখাইতে পারে, তাই না? এরা ভিন্ন ভিন্ন জারণ মান দেখায়, যোজনী
যোজ্যতা মানে শোনো, যোজনী এরা একাধিক যোজ্যতা দেখায়, দ্যাট মিনস এরা একাধিক জারণমান দেখায়। জারণমান আর যোজ্যতা আসলে একই জিনিস, ক্লিয়ার? এটা একটু মনে রাখবা। ওকে, এবার আসো, এদের আয়নীকরণ শক্তির মান এস ব্লকের তুলনায় বেশি। তোমরা দেখছো এস ব্লকের মৌলগুলো থেকে ইলেকট্রন সরানো সহজ, বাট এগুলোর কাছ থেকে ইলেকট্রন সরানো মানে আয়নীকরণ শক্তির মান একটু বেশি, এস ব্লকের তুলনায় বেশি। এস ব্লকের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। মোটামুটি একটা জিনিস খেয়াল করে দেখো, মোটামুটি কম বেশি কিন্তু এস ব্লকের বৈশিষ্ট্যগুলোর উল্টা উল্টা, তাই না? আচ্ছা, এরা প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক ধরনের। এই যে দেখো এই লাইনটা আমরা জানি কি করব, এটা আমরা হচ্ছে পরে পড়ব, এটা আমরা পরে পড়ব। হ্যাঁ, কোথায় পড়ব? ডি ব্লকের মধ্যে গিয়ে পড়ব, পরে পড়ব। সো এইটা আপাতত তোমাদের জাস্ট মনে রাখার জন্য জাস্ট একবার দেখতে পারো, কয়দিন পরে এগুলো তোমরা এমনিই পারবা। এরা রঙিন এবং বর্ণহীন, কাহিন না। আল্লাহ কি যে টাইপ করছে! এরা রঙিন এবং বর্ণহীন উভয় ধরনের যৌগ গঠন করে। এরা রঙিন যৌগ গঠন করে, আবার এরা বর্ণহীন যৌগ গঠন করে। এরা রঙিন যৌগ গঠন করে, আবার এরা আমাদের বর্ণহীন যৌগ, উভয় যৌগই গঠন করে। ওকে, এরা তাপ ও তড়িতের স্বল্প পরিবাহী হয়, মানে তড়িৎ পরিবহন করে, তাপও পরিবহন করে অল্প অল্প। এদের অধাতব অক্সাইড সমূহ অম্লধর্মী হয়। এদের অক্সাইড সমূহ কী হয়? অম্লধর্মী হয়। এদের বাম থেকে ডানে বিজারণ ধর্ম কমে, জারণ ধর্ম বাড়ে। বিজাক ধর্ম না, বিজারণ ধর্ম। এদের বাম থেকে ডানে বিজারণ ধর্ম কমে, জারণ ধর্ম বাড়ে। খুব স্বাভাবিক, তোমরা মাত্রই পড়ে আসছো আমাদের গ্রুপ ওয়ানের ধাতুগুলোর বিজারণ ধর্ম কি? বেশি। তাহলে এগুলোর বিজারণ ধর্ম কি হবে? কম হবে। বিজারণ ধর্ম কমে, জারণ ধর্ম বাড়ে। এদের অধাতব অক্সাইড সমূহ কী হয়? অম্লধর্মী হয়। হ্যাঁ, আর এদের অক্সাইড সমূহ কী হয়? এই যে এখানে একটা জিনিস লেখা রাখো, এদের অক্সাইড সমূহ ক্ষারধর্মী হয়। এদের অক্সাইড সমূহ ক্ষারধর্মী হয়। ওকে, ক্ষারধর্মী হয়, ধর্মী হয়। সো এই বৈশিষ্ট্যগুলো পাশাপাশি পড়বা, একত্রে পড়বা, তাহলে মনে থাকবে। তাহলে দেখবা এইটার বৈশিষ্ট্যগুলো ওইটার বৈশিষ্ট্যগুলো অলমোস্ট উল্টা। ঠিক আছে? তো বৈশিষ্ট্যগুলো একটু জাস্ট পাশাপাশি পড়বো, পাশাপাশি পড়লে আমাদের অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে আমাদের কাহিনী। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এখন এগুলো নর্মাল বৈশিষ্ট্য, এগুলো তোমাদের রিডিং পড়ার জিনিস, তোমাদের মনে রাখার জিনিস। তোমাদের বইতে গুছায় দেওয়া নাই, বিভিন্ন সময় দেওয়া বিভিন্নভাবে, এতে তোমাদের স্ক্যাটার্ড লাগবে। বাট হ্যাঁ ভাইয়া গুছাই দিছি, দ্যাটস ইট। তো এবার আমরা আমাদের যে পি ব্লক মৌলগুলো আছে, এই পি ব্লক মৌলের আমরা কিছু ব্যবহার দেখব। এই ব্যবহারগুলো থেকে আমাদের এমসিকিউতে অনেক প্রশ্ন আসছে। বিগত বছরগুলোতে এদের ব্যবহার থেকে অনেক প্রশ্ন আসছে। ঠিক আছে? তো এই ব্যবহারগুলো অনেক ইম্পর্ট্যান্ট। এগুলো কিসের জন্য? এমসিকিউর জন্য। রিটেনে আসবে? আসবে না। এগুলো আমাদের সিকিউতে আসবে? না, আসবে না। কোথায় আসবে? এমসিকিউতে আসবে। তো কি বলছি, আমার স্লাইড থেকে প্রতিটা ছোট এমসিকিউ হইলেও তোমরা পাবা, কারণ আমি স্লাইডটাকে ওইভাবেই গুছাই। আমি কেন তোমাদেরকে বলি যে আমার স্লাইডটা তোমার বইয়ের বিকল্প হিসেবে তোমরা সবসময় ইউজ করতে পারো, কারণ আমার স্লাইডে পর্যাপ্ত পরিমাণে রিসোর্স থাকে, পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন থাকে। তোমার যত ইনফরমেশন দরকারি তার প্রতিটা লাইন ভাইয়ের স্লাইডের মধ্যেই আছে। এই জন্য আমার স্লাইড ভালো করে পড়ে তুমি যখন বই রিডিং পড়বা বা বই পড়বা, তখন তুমি দেখবা বইয়ের প্রতিটা জিনিসই তুমি আসলে পারো, প্রতিটা জিনিসই তুমি আসলে পারো। সো দ্যাটস ওয়াই আগে আমার স্লাইড ফোকাস করবা। ওকে, এবার দেখো, তো প্রথম হ্যালোজেনের ব্যবহার। এখন হ্যালোজেন কারা? মোটামুটি তোমরা সবাই জানো। হ্যালোজেন হচ্ছে আমাদের গ্রুপ 17। গ্রুপ 17-এ কাকে কাকে হ্যালোজেন বলে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই চারটা জিনিসকে আমরা হ্যালোজেন বলি, তাই না? এই চারটা জিনিসকে আমরা হ্যালোজেন বলি। তো আমাদের এই হ্যালোজেনগুলোর মধ্যে যে ফ্লোরিন আছে, এই ফ্লোরিনকে আসলে কোন কোন কাজে ব্যবহার করা হয়? দেখো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট। এগুলো অ্যাডমিশনের এমসিকিউর জন্য একটা খনি। যারা মেডিকেলের প্রিপারেশন নিবা তোমাদের জন্য এটা একটা খনি, মানে খুনি, বুঝতে পারছো? তো দেখো, ফ্লোরিন কী কী কাজে ব্যবহৃত হয়? আমাদের অ্যান্টিবায়োটিক হিসাবে ফ্লোরোকুইনোলোন, এইরকম একটা অ্যান্টিবায়োটিক আছে, এই অ্যান্টিবায়োটিক হিসেবে তোমার ফ্লোরিনকে ব্যবহার করা হয়। নিউক্লিয়ার জ্বালানিতে ফ্লোরিনকে ব্যবহার করা হয়। নিউক্লিয়ার জ্বালানি যেমন UF6, এটাকে আমরা নিউক্লিয়ার ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, এটাকে বলা হয় ইউরেনিয়াম 6 আছে তাই 6 থাকলে হেক্সা বলে, তো ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড। ফ্লোরিন, ইউ মানে ইউরেনিয়াম, ফ্লোরিন মানে ফ্লোরিন, আর 6 মানে ফ্লোরাইড, আর 6 মানে কি? হেক্সা।
তো ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড। তো এই যে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড এটাকে কোথায় ব্যবহার করা হয়? নিউক্লিয়ার জ্বালানি হিসাবে, নিউক্লিয়ার রিয়েক্টরে জ্বালানি হিসাবে UF6 ব্যবহার করা হয়। তারপর ফ্লোরিনের ব্যবহার করি যে নিউক্লিয়ার রিয়েক্টরে, নিউক্লিয়ার যে জ্বালানি ব্যবহার করি সেখানে আমরা ফ্লোরিনকে ব্যবহার করি। এরপরে ক্লোরোপলিমার যেমন টেফলন, হ্যাঁ, টেফলনের ক্ষেত্রে টেফলনে আমাদের ফ্লোরিন ব্যবহার করা হয়, হ্যাঁ, টেফলন পলিমার। এখন শোনো, টেফলন কোনটা? টেফলন জিনিসটা কি? টেফলন কি এটা আমরা অর্গানিক কেমিস্ট্রিতে খুব ভালো করে পড়বো, তারপরও তোমাদেরকে একটু বলে দিই। আমাদের যে ননস্টিক ফ্রাই প্যান আছে না, তোমরা যে মেয়েরা আসো তোমরা জানো, বা আমাদের বাসায় আন্টিরা যা আছে আন্টিরা জানে, তোমার আম্মুকে জিজ্ঞেস করো, ননস্টিক যে ফ্রাই প্যান আছে না, যেগুলোতে একটু তেল কম দেওয়া লাগে, যেগুলোতে কোনো কিছু স্টিক করে না, দেখছো না ননস্টিক ফ্রাই প্যান? এই ননস্টিক ফ্রাই প্যানে যে কোটিংটা দেওয়া থাকে, যে আবরণটা দেওয়া থাকে, যার কারণে কোনো কিছু আটকায় থাকে না, ওটার মধ্যে স্টিক করে না। নর্মালি তুমি যখন একটা নর্মাল পাতিলের মধ্যে ডিম ভাজবা, দেখবা ডিমটা আটকায় যাবে, আর ননস্টিক ফ্রাই প্যানের মধ্যে তুমি যখন ডিম ভাজবা দেখবা যে ডিম আটকাইতেছে না। তো এরকম কোনো কিছু স্টিক করে না, আটকায় না। কার কারণে আটকায় না? কারণ এখানে টেফলনের প্রলেপ দেওয়া থাকে। কার প্রলেপ দেওয়া থাকে? টেফলনের প্রলেপ দেওয়া থাকে। টেফলনকে বলা হয় পিটিএফই। টেফলন মানে হচ্ছে টিএফই না, পিটিএফই। এর একটা ভুল আছে, পিটিএফই, এটাকে টিএফই না, এটাকে বলা হয় পিটিএফই, পলিটেট্রাফ্লুরোইথেন, পিটিএফই। সামনে পড়বো এগুলো, অ্যাডমিশন আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে এগুলো নিয়ে ডিটেল আলোচনা আছে, প্যারা নেওয়ার দরকার নেই। তাহলে তোমাকে যদি বলা হয় ননস্টিক ফ্রাই প্যানে কোনটির প্রলেপ দেওয়া থাকে, কিসের প্রলেপ দেওয়া থাকে? টেফলনের প্রলেপ দেওয়া থাকে। ওকে, তারপর আমাদের সিরামিক শিল্পে, সিরামিক বলতে এই যে তোমার সিরামিকের যে জিনিস, তোমরা যে কাপ প্লেট ইউজ করো, সেখানে লিথিয়াম ফ্লোরাইডকে ইউজ করা হয়, ওকে। তারপর ধাতুর ওয়েল্ডিং এবং সোল্ডারিংয়ে, হ্যাঁ, এই যে ধাতুর ওয়েল্ডিং করে না, এই ধাতুর ওয়েল্ডিংয়ে আমরা ফ্লোরিনকে ব্যবহার করি। তারপর টুথপেস্টে আমাদের যে টুথপেস্ট আছে, টুথপেস্টে দাঁতের ক্ষয়রোধের জন্য হচ্ছে আমাদের ফ্লোরিনকে ব্যবহার করা হয়, ঠিক আছে। এরপর দেখো সিএফসি এবং এইচসিএফসিতে ফ্রিজে শীতলীকারক হিসেবে ব্যবহার করা হয়, মানে রেফ্রিজারেটরে আমরা যে সিএফসি ইউজ করি, আমাদের যে এসি আছে, আমাদের যে ফ্রিজ আছে, এগুলাতে আমরা এক ধরনের গ্যাস ব্যবহার করি যেগুলোকে বলা হয় সিএফসি গ্যাস, মানে ফ্রিয়ন গ্যাস বলে। সেই ফ্রিয়ন গ্যাসগুলোর মধ্যেও এই ফ্লোরিন ব্যবহার করা হয়। এখন এগুলা কি? এগুলা সামনে শিখবা, এগুলো আমরা রাসায়নিক পরিবর্তনে আমরা এগুলো ডিটেল আলোচনা করব তোমাদের সাথে। সিএফসির সংকেত কীভাবে নির্ণয় করতে হয়, এই সিএফসির সংকেত কীভাবে নির্ণয় করতে হয়। ক্লিয়ার? ওকে। একজন বলছে ভাই ধাতুর সোল্ডারিং কি, ধাতুর ওয়েল্ডিং আর সোল্ডারিং কি ভাইয়া? আচ্ছা, তোমরা দেখো না, যে দেখছো তোমরা ওই যে এই যে ওয়ার্কশপগুলোতে গেলে দেখবা এরকমভাবে একটা রাইখা চোখের সামনে একটা জিনিস রাখে, তারপরে একটা জিনিস দিয়ে যখন এরকম করে ধাতু রেখে নেয়, তখন ধাতুগুলো কী হয়? চিট করে স্পার্ক করে, দেখছো না? স্পার্ক করে, এটাই তো ওয়েল্ডিং বলে। ওই যে দুইটা ধাতু ওয়ার্কশপগুলোতে দেখো না, এরকমভাবে ধরে রাখে আর এখান থেকে আগুনের স্পার্ক বের হয়। এটা তোমরা সবাই দেখছো ওয়েল্ডিং কী জিনিস, ওটাকে বলা হয় ওয়েল্ডিং। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কাহিনী, হ্যাঁ, ওকে, এই হচ্ছে কাহিনী। আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা হচ্ছে মোটামুটি দেখলাম আমাদের ফ্লোরিন কোথায় ব্যবহার করা হয়। অ্যান্টিবায়োটিক হিসেবে ফ্লোরিন ব্যবহার করে, নিউক্লিয়ার রিয়েক্টরে আমরা যে নিউক্লিয়ার জ্বালানি ব্যবহার করি UF6, সেখানেও ফ্লোরিন ব্যবহার আছে। আমাদের হচ্ছে টেফলন, ননস্টিক ফ্রাই প্যানের যে প্রলেপটা থাকে টেফলন, সেই টেফলনে আমরা ফ্লোরিন ব্যবহার করি। তারপরে আমরা হচ্ছে আমাদের সিরামিক শিল্পে ব্যবহার করি। এরপরে ধাতুর ওয়েল্ডিংয়ের সময় ফ্লোরিনকে ব্যবহার করা হয়। টুথপেস্টের দাঁতের ক্ষয়রোধের জন্য ফ্লোরিন ব্যবহার করে। তারপরে আমাদের রেফ্রিজারেটরের মধ্যে ফ্লোরিন ব্যবহার করে। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের ফ্লোরিনের ব্যবহার। তা আমরা এরপর আমাদের ক্লোরিনের ব্যবহার দেখব। তো দেখি ক্লোরিন কোথায় ব্যবহার করে। পানি জীবাণুমুক্তকরণে। জীবাণুমুক্তকরণে। ওই যে ব্লিচিং পাউডার দেয় না, তোমরা দেখছো না, কোনো কিছু জীবাণুমুক্তকরণের জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করে। এরপরে শিল্পে বিরঞ্জক হিসাবে, বিরঞ্জক মানে কি? বিরঞ্জক মানে হচ্ছে ব্লিচ করা। বিরঞ্জক মানে কি বলতো? বিরঞ্জক মানে হচ্ছে ব্লিচ করা। ব্লিচ করা মানে কি বলতো? ব্লিচ করা মানে কি? ব্লিচ করা মানে হচ্ছে রং উঠানো। ওকে,
এই যে ব্লিচিং পাউডার, এই ব্লিচিং পাউডারের মধ্যে কি থাকে? ক্লোরিন থাকে। ব্লিচিং পাউডারের মধ্যে কি থাকে? ক্লোরিন থাকে, ক্লোরিন। ব্লিচিং পাউডার। তো ব্লিচিং পাউডারের সংকেত কি? কম বেশি সবারই জানার কথা। ব্লিচিং পাউডারের সংকেত কি বলতো? ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে এই যে CaOCl, এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত, CaOCl। তাহলে দেখো তো, এই যে তুমি যে ব্লিচ করতেছ, এই যে জামা কাপড় থেকে রং উঠানোতে তুমি যখন ব্লিচিং পাউডার দেবা, দেখবা রং উঠে গেছে। তো এই যে জামা কাপড়ের থেকে রং উঠানোতে কি ইউজ করো? ব্লিচিং পাউডার ইউজ করো। সেই ব্লিচিং পাউডারের মধ্যে ক্লোরিন আছে নাকি নাই? আছে। মেইন কামটা কে করে রং উঠানোতে? এই ক্লোরিন বেড়াই করে, করে। তো বিরঞ্জক মানে হচ্ছে রং উঠানো। বিরঞ্জক মানে কি? রং উঠানো। ওকে। শিল্পক্ষেত্রে এবং ল্যাবরেটরিতে HCl অ্যাসিড হিসেবে ব্যবহৃত, হোয়াটএভার। যুদ্ধক্ষেত্রে রাসায়নিক অস্ত্র হিসাবে, হ্যাঁ, কেমিক্যাল যেই আমরা বলি কেমিক্যাল ওয়েপনে হচ্ছে ক্লোরিন ব্যবহার করে। পেস্টিসাইড তৈরিতে বলতে কি? এই যে দেখো, কীটনাশক। পেস্টিসাইড তৈরিতে কি? কীটনাশক। ওকে, কীটনাশক। হ্যাঁ, কীটনাশকে ব্যবহার করা হয়। যত কীটনাশক আছে, সকল কীটনাশকের মধ্যেই ক্লোরিন আছে। যেমন এক্সাম্পল কি? এই দেখো আমাদের ডিডিটি। তোমরা কি জানো ডিডিটির মধ্যে ক্লোরিন আছে? ডিডিটির মধ্যে কয়টা ক্লোরিন আছে জানো? 5টা ক্লোরিন আছে ডিডিটির মধ্যে। 5টা ক্লোরিন আছে। এরপরে গ্যামাক্সিন। এরপরে কে? গ্যামাক্সিনের মধ্যেও কি আছে? গ্যামাক্সিনের মধ্যেও আমাদের গ্যামাক্সিন বা লিনডেন, এর একটা নাম হচ্ছে লিনডেন। এগুলো অর্গানিক কেমিস্ট্রিতে আমরা পড়বো। আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। আমাদের ডিডিটির মধ্যে, আমাদের যে ডিডিটি চাচ্চুর মধ্যে আমাদের কি আছে? ক্লোরিন আছে। গ্যামাক্সিন বা লিনডেনের মধ্যে আমাদের কি আছে? ক্লোরিন আছে। এরপর আর কার মধ্যে এরকম আছে? আমাদের যেমন হচ্ছে ডেটলের মধ্যেও কি আছে? ক্লোরিন আছে। যেমন ডেটল দিয়েও কিন্তু আমরা জীবাণুনাশক করি, রাইট? ডেটল দিয়ে কি করে? সেভলন ডেটল দিয়ে জীবাণুনাশক করে না? ডেটলের নামই হচ্ছে ক্লোরোজাইলিনল। মানে ডেটলের মধ্যেও কি আছে? ডেটলের মধ্যেও আমাদের হচ্ছে এই ক্লোরিন আছে। সো বুঝতেই পারতেছো, পেস্টিসাইড মানে হচ্ছে কীটনাশক যা আছে আমাদের মোটামুটি কম বেশি সবগুলোর মধ্যেই ক্লোরিন ব্যবহার করা হয়। এরপর হচ্ছে পিভিসি তৈরিতে। কি তৈরিতে? পিভিসি মানে কি তোমরা জানো? পিভিসি মানে হচ্ছে প্লাস্টিক। হ্যাঁ, আমাদের যে প্লাস্টিকের পাইপ আছে না, প্লাস্টিকের যে পাইপ তোমরা দেখো না, প্লাস্টিকের পাইপ, এই প্লাস্টিকের পাইপগুলো সব হচ্ছে পিভিসি পাইপ। দেখো না, বলে না RFL পিভিসি পাইপ লোহার চেয়েও বেশি শক্ত, আবিজাবি অ্যাডমেট দেয়, দেখো নাই তোমরা? হ্যাঁ, ওগুলা। হ্যাঁ, ওকে। তো এগুলো হচ্ছে আমাদের প্লাস্টিক। হ্যাঁ, এরপর হচ্ছে শল্য চিকিৎসায়, মানে অপারেশন করার পরে আমাদের যে ছুরি মুড়ি দিয়ে যে তোমার কাটাকাটি করে অপারেশনে, এগুলা জীবাণুমুক্তকরণে, যে কোনো কিছু জীবাণুমুক্তকরণে তুমি কি ব্যবহার করবা? ক্লোরিন ব্যবহার করবা। যে কোনো কিছু জীবাণুমুক্তকরণে কি ব্যবহার করবা? ক্লোরিন ব্যবহার করবা। খুব সিম্পল। তো আমাদের শল্য চিকিৎসা মানে অপারেশনের পরে এই যে জিনিসপাতি থাকে, এগুলোকে ক্লিন করার কাজে ক্লোরিন ব্যবহার করা হয়। এরপরে দেখো, ধাতুর পৃষ্ঠতল পরিষ্কারকরণে এবং ড্রাই ক্লিনিংয়ে দ্রাবক হিসাবে আমরা কি করি? আমরা হচ্ছে ক্লোরিন ব্যবহার করি। ওকে, এই ক্লোরিন থাকে। ড্রাই ক্লিনিংয়ে কে থাকে? ওয়েস্ট্রল আর ওয়েস্ট্রোসল থাকে। যাই হোক, ওগুলো সামনে অর্গানিক কেমিস্ট্রিতে পড়বা। ড্রাই ক্লিনিংয়ের সময় আমরা ওয়েস্ট্রল আর ওয়েস্ট্রোসল ব্যবহার করি। পানিতে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে বলে বিজারক হিসেবে ব্যবহার করা হয়। একে বিজারক হিসেবে ব্যবহার করে, হোয়াটএভার। ওকে, তো এই হচ্ছে আমাদের ক্লোরিনের ব্যবহার। তো ক্লোরিনের মেইন ব্যবহার হচ্ছে আমাদের পেস্টিসাইডে, জীবাণুমুক্ত করাতে ব্যবহার করা হয়, ব্লিচিং করার কাজে ব্যবহার করা হয়, আর হচ্ছে পিভিসি তৈরিতে ব্যবহার করা হয়। শেষ, পিভিসি তৈরিতে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে আমাদের কার ব্যবহার? ক্লোরিনের ব্যবহার। তাহলে আমরা মোটামুটি আমাদের ক্লোরিনের ব্যবহার দেখলাম, আমরা মোটামুটি আমাদের ফ্লোরিনের ব্যবহার দেখলাম। ওকে, একটু আরেকবার রিভিউ করে আসি। ফ্লোরিন কোথায় ব্যবহার করে? অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করে, টেফলনে ব্যবহার করে, নিউক্লিয়ার রিয়েক্টরে ব্যবহার করে, ওয়েল্ডিংয়ে ব্যবহার করে, টুথপেস্টের মধ্যে ব্যবহার করে, আর CFCর মধ্যে ব্যবহার করে। ক্লোরিন কোথায় ব্যবহার করে? পিভিসির মধ্যে করে, কীটনাশকের জন্য করে, ব্লিচিং করার কাজে করে, আর জীবাণুমুক্তকরণের কাজে ব্যবহার করে। ঠিক আছে, এইবার আসো আমরা দেখবো আমাদের ব্রোমিন এবং আয়োডিন। এর মধ্যে আয়োডিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আয়োডিনকে গলগণ্ড রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। কিসে? গলগণ্ড রোগের চিকিৎসায় আয়োডিনকে ব্যবহার করা হয়। গলগণ্ড রোগের চিকিৎসায় আয়োডিনকে ব্যবহার করা হয়, বুঝতে পারছো? এরপরে টিংচার আয়োডিনে আয়োডিন ব্যবহার করা হয়। টিংচার আয়োডিনে
আয়োডিন ব্যবহার করা হয়। ওকে, টিংচার অ্যান্টিসেপটিক হিসেবে আয়োডিন ব্যবহার, এটা কোনটা? তুমি দেখো আমাদের যখন কোনো জায়গায় কাটা ছেঁড়া হয়ে যায়, তুমি যখন হসপিটালে যাবা, কাটা ছেঁড়া হয়ে গেলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, যে যখন তোমার ধরে এনে কাটছে, তুমি হসপিটালে গেছো, গেলেই দেখবা হলুদ কালারের একটা লিকুইড দিয়ে দেখবে, এই মনে করে ডইলা দেয়, আর যেই জলাটা জলে রে ভাই, মনে পড়ে কঠিন জলে একদম, দেখবা যে ওরে ভাই রে ভাইটা লাগাইলি মনে করে হাত পা ছিলা যেতে মনে হয়। দেখছো তোমরা কেউ হলুদ কালারের, তারপরে ব্যান্ডেজ করে, ওটার উপরে ব্যান্ডেজ করে, হলুদ কালারের একটা লিকুইড দিয়ে যেরকম পরিষ্কার করে, দেখছো? ওইটাই হচ্ছে টিংচার আয়োডিন। ঠিক আছে, তাহলে টিংচার আয়োডিনেও আমরা কি করি, আমরা হচ্ছে এই অ্যান্টিসেপটিক হিসেবে আয়োডিন ব্যবহার করি। দেখো অ্যান্টিবায়োটিক হিসেবে কি ব্যবহার করে? অ্যান্টিবায়োটিক হিসেবে ফ্লোরিন ব্যবহার করে। অ্যান্টিসেপটিক হিসেবে কি ব্যবহার করে? অ্যান্টিসেপটিক হিসেবে আমাদের আয়োডিন ব্যবহার করে। ওকে, এরপর হচ্ছে ফটোগ্রাফিক শিল্পে মানে আমাদের যে ফটোগ্রাফি করি আমরা, সেই ফটোগ্রাফিক শিল্পে আমাদের হচ্ছে আয়োডিনের ব্যবহার করা হয়। তো মেইনলি আসলে ফটোগ্রাফিক শিল্পটা অত ইম্পর্টেন্ট কিছু না, এই দুটি অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে, যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো ভাই মার্ক করে রাখি। হ্যাঁ, ওকে, এবার দেখো ব্রোমিন। হ্যাঁ, তো ব্রোমিন কোথায় ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ফটোগ্রাফিক ফিল্ম তৈরিতে। এইটা একটু খেয়াল করো, ব্রোমিন কোথায় ব্যবহার করে? ফটোগ্রাফিক ফিল্ম, মানে আমাদের যে আগে যে অ্যানালগ তোমার ছিল, ক্যামেরা ছিল, তোমরা দেখছো ফিল্ম ঢোকানো লাগতো, তারপরে ক্লিক করা লাগতো, 36টার বেশি ছবি তোলা যাইতো না। তোমরা কি এটা দেখছো? তোমরা এই জিনিস তোমরা অবশ্য দেখার কথা না। ওকে, ওইটা তোমরা দেখার কথা না, তোমরা তো বাচ্চা পোলাপান, তোমরা এটা দেখার কথা না। দেখছো? কয় ভাইয়া টিংচার আয়োডিন কি? আরে শুয়োর, তোর তো কইলামই টিংচার আয়োডিন কি। টিংচার আয়োডিন হচ্ছে অ্যান্টিসেপটিক, এটাই তো তোরে কইলাম, যে ওই যে কাইটা মাইটা গেলে তো ডাক্তারের দোকানে যাইস, আত্মা কাইটটা এরকম মনে করো যে একদম একটা কিছু চাকুমাকু দিয়ে এরকম একটা পোজ দিয়া হাতের থেকে মাংস সব ফালাই দিবা, এরপরে ডাক্তারের কাছে যাইবা যে ভাই আমার এটা ক্লিন করে দেন, তখন দেখবে একটা জিনিস লাগাইবো, এটা টিংচার আয়োডিন। বুঝছস? শুয়োর কোথাকার। আর এরপর হচ্ছে নিউমোনিয়ার ওষুধ তৈরিতে কি ব্যবহার করা হয়? ব্রোমিন ব্যবহার করা হয়। হ্যাঁ, ফটোগ্রাফিক ফিল্ম তৈরিতে ব্রোমিন ব্যবহার করে। তারপরে নিউমোনিয়ার ওষুধ হিসেবে কি ব্যবহার করে? তোমার ব্রোমিন ব্যবহার করে। আগুন নিবানোর কাজে অগ্নি নির্বাপক তৈরিতে ব্রোমিন ব্যবহার করে। ওকে, নির্বাপক হিসেবে ব্রোমিন ব্যবহার করে। খাদ্য সংরক্ষণে জীবাণুর প্রসার রোধে তোমার ব্রোমিন ব্যবহার করা হয়। দেখো যদি বলে, দেখো খাদ্যকে জীবাণুমুক্তকরণে কি ব্যবহার করে? ব্রোমিন ব্যবহার করে, তখন কিন্তু ক্লোরিন না। বাকি সব কিছুর জীবাণুমুক্তকরণে ক্লোরিন ব্যবহার করে, আর খাদ্যের জন্য হচ্ছে ব্রোমিন ব্যবহার করে। ওকে, হেক্সিসল না শুয়োর? হেক্সিসল কোন জন্য? হেক্সিসলের কালার তোর হলুদ হয়েছে, তুই আমারে ক। শুয়োর কোথাকার, একজন কয় এই প্রথম জানলাম হেক্সিসল আসলে আয়োডিন। আর না শুয়োর, হেক্সিসল হয়েছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। হেক্সিসল আলাদা জিনিস, হেক্সিসল হচ্ছে অ্যালকোহল। হেক্সিসল দেখতে হলুদ, হেক্সিসল দেখতে বেটা তোর সাদা হইব, নাইলে হালকা নীল কালারের হবে। হেক্সিসল হচ্ছে হালকা নীল কালার, বুঝছাও? ওই যে একজন বলছে ওটা ভায়োডিন, এক্স্যাক্টলি ওই যে ওইটা ভায়োডিন বলে এটাকে। ওই ভায়োডিনই টিংচার আয়োডিন আসলে, বুঝছো? ভায়োডিনের মধ্যে টিংচার আয়োডিন থাকে। ওকে, বুঝছাও? হেক্সিসল না, হেক্সিসল আলাদা জিনিস। ওকে, মোহাম্মদ শহীদুল্লাহ, টিংচার আয়োডিন কি তরল? না, টিংচার আয়োডিন কঠিন। এটা একটা কঠিন শক্ত জিনিস। তুই যখন আটটা কাইটটা লইয়া যা আল্লাহর ওয়াস্তে, তুই আটটারে কাট ভাই, আল্লাহর ওয়াস্তে কেউ ওর আশেপাশে থাকলে তোমরা কেউ একটু ওরা কাইটটা দাও, তুই একটু ডাক্তারের কাছে যাইস, দেখবি একটা শক্ত, এমন শক্ত একটা ইটের মতো শক্ত জিনিস তোর এনে দেখবি এমনি ঘষা দিতাস, তাইলে তুই বুঝবি, তাইলে তোর মাথার মধ্যে ঢুকবো যে এটা কি কঠিন না এটা তরল না এটা কি। ঠিক আছে, টিংচার আয়োডিন কি তরল, টিংচার আয়োডিন কি কঠিন নাকি, এটা তুই ডাক্তারের দোকানে একটু কাট, আল্লাহর রাস্তায় একটু কাট, একটা এক্সপেরিমেন্ট কর জীবনে। কি আছে জীবনে ভাই, তুমি একটা এক্সপেরিমেন্ট কর, তুমি আটটা কাটো, এমনি একদম ছেঁচে ফেলাবা পুরা কাইডা, এটা লইয়া ডাক্তারের কাছে দোকানে যাবা, গেলে দেবা শক্ত ইটের মতো পাথরের মতো একটা জিনিস দেবো, তোমার এমনি ঘষবো কতক্ষণ, ঘষবো, বুঝছস? তখন তুই বুঝবি এটা সলিড না কঠিন। শুয়োর কোথাকার, শুয়োর। ওকে, এটা কোন দুঃখে কঠিন হইতে যাবো তুই আমার কইতে, অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয়, অ্যান্টিসেপটিক কঠিন হয়?
তরল হইব শিওর। ওকে, তো এই হচ্ছে কার ব্যবহার, এই হচ্ছে আমাদের আয়োডিনের ব্যবহার আর হচ্ছে ব্রোমিনের ব্যবহার। তো গলগণ্ড রোগে কোনটা ব্যবহার করে? আয়োডিন। এটা মনে রাখবা, অ্যান্টিসেপটিক হিসেবে কি ব্যবহার করে? আয়োডিন। হ্যাঁ, আর নিউমোনিয়ার রোগে ব্যবহার করে ব্রোমিন। ফটোগ্রাফিক ফিল্ম তৈরিতে ব্যবহার করে ব্রোমিন। তারপরে হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার তৈরিতে ব্রোমিন ব্যবহার করে। দ্যাটস ইট, দ্যাটস দ্য থিং। এই কয়েকটা জিনিস তোমাদের আসলে জানলেই হবে। তো এগুলা স্পেশালি দিস ইজ ফর মেডিকেল এমসিকিউ, যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা তোমাদের আসলে এই এমসিকিউগুলো বেশ কাজে লাগে। এবং ভার্সিটিতেও আসে, বিভিন্ন ধরনের ভার্সিটিতে এখান থেকে কোশ্চেন আসে, সেটা আমরা একটু পরেই আমাদের ভার্সিটি কোশ্চেন যখন সলভ করব তখনই দেখতে পাবো এবং বুঝবা যে এখান থেকে আসলে প্রশ্ন আসে নাকি আসে না। ঠিক আছে, ওকে চলো এবার আসো আমরা দেখবো আমাদের নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার। আমাদের কার ব্যবহার বলো তো? নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার দেখব। এখন আমাদের যে নিষ্ক্রিয় গ্যাস আছে, এই নিষ্ক্রিয় গ্যাস কে কে? দেখো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন, এগুলো হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। তো এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর ব্যবহার কি? হ্যাঁ, কোথায় কোথায় ব্যবহার করা হয়? যেমন হিলিয়ামকে উড়োজাহাজে, আবহাওয়া বেলুনে এবং ডুবুরির শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহৃত করা হয়। মানে আমাদের ডুবুরিরা যে সমুদ্রের নিচে যায়, সমুদ্রের নিচে ডুবুরির একটা সিলিন্ডার বোতল লয়ে যায় না, দেখো না, যেটার মধ্যে অক্সিজেন লাগায় একটা বোতল নিয়ে ডুব দেয় না? এই বোতলের মধ্যে অক্সিজেন আর হিলিয়াম থাকে। কি থাকে বোতলের মধ্যে বলো তো? অক্সিজেন আর হিলিয়াম থাকে। তাহলে ডুবুরিদের সিলিন্ডারে কি থাকে? ডুবুরিদের সিলিন্ডারে হিলিয়াম আর অক্সিজেন থাকে। হিলিয়াম আর অক্সিজেন থাকে। কেন হিলিয়াম ব্যবহার করে? এটা কারণ আছে অনেক। এরপরে আমাদের যে গ্যাস বেলুনগুলো আছে, গ্যাস বেলুন কোনগুলো? এই যেগুলো আমরা উড়াই দিই, যেসব বেলুন সাইরা দিলে আকাশের মধ্যে, আসমানের মধ্যে উড়ে চলে যায়, ওগুলো যে গ্যাস বেলুনগুলো, এই গ্যাস বেলুনের মধ্যে আমাদের সাধারণত হিলিয়াম ব্যবহার করে। ওকে, তরল হিলিয়াম এনএমআর মেশিনে ও নিষ্ক্রিয় পরিবেশে রাসায়নিক বিক্রিয়া ঘটার সময় ব্যবহৃত করা হয়। হ্যাঁ, আমাদের এনএমআর মেশিন মানে হচ্ছে এমআরআই করে না, আমাদের যে চিকিৎসায় দেখবা অনেক সময় অসুখ বিসুখ হলে এমআরআই করে। তো ওই এমআরআই বা এনএমআর মেশিনে তখন তরল হিলিয়ামকে ব্যবহার করে নিষ্ক্রিয় পরিবেশ ক্রিয়েট করার জন্য। ওকে, আচ্ছা এবার দেখো নিয়ন কোথায় ব্যবহার করে? দেখো, তোমার গানই আছে, বহুত গানই আছে, এরকম ওই নিয়ন বাতির গান আছে না বহুত? হ্যাঁ, ওই যে নিয়ন বাতির নিচে কী কী জানি করবে তারা, এরকম দেখবো অনেক গান মান আছে। ঠিক আছে, নিয়ন থাক, গান না গাই, আমার গলা খুব বাজে। তো হচ্ছে নিয়ন, এই যে আলোকসজ্জা, হ্যাঁ, এই যে যে বিয়া বাড়িতে যে আলোকসজ্জা হয় না, জ্বলাজ্বলি করে, এগুলো সব হচ্ছে আমাদের কি নিয়ন 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 ব্যবহার করা এখানে। ওকে, তাহলে দেখো, নিয়ন বাতিতে, আলোকসজ্জায়, কোয়ালার দৃশ্যমান আলোকবাতিতে, পাইলটগণ আলোক সংকেত হিসেবে, ভোল্টমিটার এবং রেকটিফায়ার দণ্ডের সংরক্ষণে রক্ষা কবচ হিলিয়াম নিয়নের মিশ্রণ ব্যবহার করা হয়। মানে যত আলোর নিয়ে যত কাহিনী আছে, যত আলো নিয়ে যত কাহিনী আছে, বুঝছস? আলো নিয়ে যত কাহিনী আছে সব হলো নিয়ন, সব হচ্ছে নিয়ন। ক্লিয়ার? আলো নিয়ে যত কাহিনী আছে সবকে নিয়ন। আর খালি মনে রাখবি, ফটোগ্রাফিক যে ফ্ল্যাশ আছে না, আমরা যে তোমার হচ্ছে ফটোগ্রাফি যখন করি তখন একটা ফ্ল্যাশ লাইট, ওই যে অনেকে ফ্ল্যাশ লাইট জ্বালায় না, এই যে মোবাইলে একটা ফ্ল্যাশ লাইট আছে না, এরকম ফটোগ্রাফিক যে ফ্ল্যাশ লাইট, সেই ফ্ল্যাশ লাইটটা হচ্ছে ক্রিপ্টন আর জ্যাননের মিশ্রণ ব্যবহার করে। ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব তৈরিতে ক্রিপ্টন ও জ্যাননের মিশ্রণ ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা আর্গন কোথায় কোথায় ব্যবহার করে? দেখো, বৈদ্যুতিক বাল্বে নাইট্রোজেনের পরিবর্তে আর্গন ব্যবহার করে। হ্যাঁ, আমাদের যে টিউব লাইট আছে না, টিউবলাইট, এই যে টিউবলাইটগুলো তোমরা দেখো না, টিউবলাইটের মধ্যে আর্গন গ্যাস ব্যবহার করে। টিউবলাইটের মধ্যে কী ব্যবহার করে? আর্গন গ্যাস। হ্যাঁ, আমাদের বৈদ্যুতিক বাল্বে নাইট্রোজেনের পরিবর্তে তোমার আর্গন ব্যবহার করে। নিষ্ক্রিয় পরিবেশ তৈরিতে ব্যবহার করে। হ্যাঁ, তেজস্ক্রিয়তা পরিমাপ যন্ত্রে ব্যবহার করে। গাইগার মোলার কাউন্টারে কি ব্যবহার করে? আর্গন ব্যবহার করে। ওকে, আর রেডন কি করে? রেডন হচ্ছে ক্যান্সার চিকিৎসা এবং রেডিওথেরাপিতে ব্যবহৃত হয়। রেডন কোথায় ব্যবহৃত হয়? ক্যান্সার চিকিৎসা এবং রেডিওথেরাপিতে রেডন ব্যবহৃত হয়। ক্যান্সার এবং রেডিওথেরাপিতে রেডন ব্যবহৃত হয়। ওকে, ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব তৈরিতে ক্রিপ্টন আর জেনন ব্যবহৃত হয়। ওকে, মানে আমাদের ফ্ল্যাশ লাইটের জন্য ক্রিপ্টন আর জেনন। যত ধরনের আলোকসজ্জা, বাতি, সংকেত, মানে আলো নিয়ে যাই বলবে সব হচ্ছে নিয়ন ব্যবহৃত হয়। বৈদ্যুতিক লাইট, টিউবলাইট, বৈদ্যুতিক বাল্ব, টিউবলাইট, এগুলোতে নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করার জন্য আর্গন গ্যাস ব্যবহার করে। আর হিলিয়ামকে উড়োজাহাজে আমাদের যেই জ্বালানি, উড়োজাহাজের জ্বালানি হিসেবে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়।
উড়োজাহাজের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, আমাদের গ্যাস বেলুন আবহাওয়া বেলুনে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়, ডুবুরিদের শ্বাস প্রশ্বাসে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়, এনএমআর করার সময় হিলিয়াম গ্যাস ব্যবহার করে, নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করার জন্য হিলিয়াম গ্যাস ব্যবহার করে। অর্থাৎ হিলিয়ামের কিন্তু প্রচুর ব্যবহার, দুনিয়ায় হিলিয়ামের প্রচুর ব্যবহার আছে, প্রচুর ব্যবহার আছে। বুঝতে পারছস? ওকে ওকে ফাইন, ওকে ফাইন। হ্যাঁ, এই যে একজন একজন লোক, একজন ব্যক্তি আছে, ব্যক্তিটারে কি আমি পচাবো? তোমরা বললে আমি এখন পচানো শুরু করব ব্যক্তিটাকে। তার নাম হচ্ছে মুশফিকুর আলম তামির। তার জীবনে একটাই উদ্দেশ্য, তার জীবনে একটাই কাজ, তার জীবনের একটাই মাকসাদ। আল্লাহ তারে দুনিয়াতে একটা কামের জন্যই পাঠাইছে। কামটা কি তোমরা জানো? কামটা কি তোমরা জানো? হ্যাঁ, থাক। মুশফিকুর আলম তামির, তোরে কি লেগা মানে বলছি তুই বুঝে গেছস, বাকিটা তোর আর বললাম না, বাকিটা তোরে বললাম না, তুই বাকিটা বুঝে নে। ওকে ফাইন। এর মধ্যে শহীদুল্লাহ, শহীদুল্লাহ আবার উঠা পড়ে লাগছে যে ভাই একটু আগে আমারে পচাইছে, এখন ওরেও পচাইতে হবে, এখন তামিরেও পচান। ও তো এক পায়ে খাড়া, জি ভাই জি ভাই পচান ভাই। ওকে ঠিক আছে ফাইন, চলো। তো এই হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার, নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার। তো আই হোপ তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তা আমরা আরেকবার একটু পুরোটা এই আমাদের যে হ্যালোজেনের ব্যবহার আর নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার একটু আরেকবার রিভিউ করি, কারণ এখান থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। তো প্রথমত ফ্লোরিন মূর্খস্থ করা ফেলামো, নিউক্লিয়ার রিয়েক্টরে ব্যবহার করে, শেষ। অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করে, কোথায় ব্যবহার করে? অ্যান্টিবায়োটিক। এই যদি বলছে অ্যান্টিসেপটিক তাহলে কিন্তু আবার হইস না, অ্যান্টিসেপটিক হিসেবে কিন্তু কারে ব্যবহার করে? অ্যান্টিসেপটিক হিসেবে আয়োডিন ব্যবহার করে। ওকে, এরপর এরপর টেফলনে ব্যবহার করে, ওয়েল্ডিংয়ে ব্যবহার করে, আর টুথপেস্টে ব্যবহার করে, শেষ। এখানে যত জীবাণু মুক্তকরণ আছে সব জায়গায় ব্লিচিং করে, রং উড়াইতে ব্লিচিং করে ব্যবহার করে, আর হচ্ছে ওই যে পেস্টিসাইড কীটনাশক তৈরিতে ডিডিটি, মনে রাখবি যে ডিডিটি মানেই ক্লোরিন, ঠিক আছে? ডিডিটি পিভিসিতে ব্যবহার করে। ওকে ফাইন। এরপরে আয় ব্রোমিন। ব্রোমিন কোথায় কোথায় ব্যবহার করে? অগ্নি নির্বাপক রূপে ব্যবহার করে, তারপরে ফটোগ্রাফিক ফিল্ম তৈরিতে ব্যবহার করে, নিউমোনিয়ার ওষুধ হিসেবে ব্যবহার করে, আর এই তিনটা মনে রাখলেই হবে। আর আয়োডিন গলগণ্ড রোগের চিকিৎসায় আর হচ্ছে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়। মোটামুটি এই কয়েকটা শিখলেই হবে। আর আমাদের হিলিয়াম, এগুলোর ব্যবহার অনেক বেশি ইম্পর্টেন্ট। রেডনের ব্যবহার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় সবচেয়ে বেশিবার এটা আসে। এরপরে আর নিয়নের ব্যবহার সবচেয়ে বেশিবার আসে। এরপরে আর্গনের ব্যবহার। ওকে, আর হিলিয়ামের ব্যবহার হচ্ছে সবচেয়ে বেশি। তো এগুলা থেকে কি এমসিকিউ আসছে সেটা আমরা দেখব এখন। তার আগে আমরা এখানে কয়েকটা ছোট ছোট কোশ্চেন নিয়ে আলোচনা করব। ওকে, ছোট ছোট কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখন সেই কোশ্চেনগুলা কি, সেই কোশ্চেনগুলা কি? ওকে, তো সেটা হচ্ছে তোমরা যদি বলে যে নিষ্ক্রিয় গ্যাস যৌগ গঠন করে না কেন? নিষ্ক্রিয় গ্যাস যৌগ গঠন করে না কেন? ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস যৌগ গঠন করে না কেন? এখন শোনো, এই যে নিষ্ক্রিয় গ্যাস কেন যৌগ গঠন করে না, এর রিজনটা কি? এর রিজনটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস যৌগ গঠন করে না এর একটাই কারণ, তুমি যখন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা তখন দেখবা এর শেষ কক্ষপথে আছে 1s2। ওকে, 1s2। তুমি যখন বাকি সবগুলার, ধরো নিয়ন, তারপরে তুমি দেখো আর্গন, তারপরে তুমি ক্রিপ্টন, তারপরে তোমার হচ্ছে জিনন, তারপর হচ্ছে রেডন, এদের প্রত্যেকের যখন ইলেকট্রন বিন্যাস করবা প্রত্যেকের শেষে দেখবা ns2 np6 আছে। মানে এরকম 2s2 2p6, তারপর 3s2 3p6, 4s2 4p6, তাই না? এরকম থাকে। তো এই যে ইলেকট্রন বিন্যাসগুলা, এগুলা কি ধরনের ইলেকট্রন বিন্যাস বলো তো ভাইয়ারা? আমাদের এখানে যে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো দেখতেছি এগুলো কি ধরনের ইলেকট্রন বিন্যাস? এগুলো হচ্ছে আমাদের স্টেবল ইলেকট্রন বিন্যাস। এগুলো হচ্ছে আমাদের স্টেবল ইলেকট্রন বিন্যাস। যেহেতু এরা হচ্ছে আমাদের স্টেবল ইলেকট্রন বিন্যাস, তাই এরা কোনো যৌগ গঠন করে না, এরা যৌগ গঠন করে না। বুঝতে পারছো? এরা যৌগ গঠন করে না। বুঝতে পারলা? তাহলে কি দেখলাম যে ভাইয়া নিষ্ক্রিয় গ্যাস কেন যৌগ গঠন করে না? নিষ্ক্রিয় গ্যাস যৌগ গঠন করে না বিকজ এদের স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, এদের স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে, বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে জেনন যৌগ গঠন করে কেন? মাত্র আপনি কইলেন নিষ্ক্রিয় গ্যাস যৌগ গঠন করে না, এর মধ্যে আপনি আবার কইতেছেন যে জেনন যৌগ গঠন করে কেন? জেনন যৌগ গঠন করে কেন? এ কি করছে?
বাটপার। জেনন একটা কি বলতো? জেনন একটা কি? লোভী। জেনন একটা কি বলতো? জেনন একটা হচ্ছে লোভী। লোভী, এ হচ্ছে আমাদের একটা লোভী। জেনন হচ্ছে একটা লোভী। লোভী। তো জেনন লোভী। কেন জেনন লোভী? জেনন যৌগ গঠন করে, এ লোভী, এ লোভ সামলাইতে পারে না। কারে দেখলে লোভ সামলাইতে পারে না? অক্সিজেন আর ফ্লোরিন। কারে দেখলে? অক্সিজেন আর ফ্লোরিন রে দেখলে এ লোভ সামলাইতে পারে না। এই অক্সিজেন আর ফ্লোরিনের সাথে যৌগ গঠন করে। তাহলে জেনন কি করে? জেনন জেনন শুধুমাত্র শুধুমাত্র অক্সিজেন অক্সিজেন ও ফ্লোরিনের সাথে, অক্সিজেন ও ফ্লোরিনের সাথে যৌগ গঠন করে। কার সাথে? অক্সিজেন আর ফ্লোরিনের সাথে যৌগ গঠন করে। ওকে, কারণ কি? কারণ কি? কারণ এই দুইটাই কেন? এই দুইটাই কেন? কারণ কারণ অক্সিজেন ও ফ্লোরিন এর এর তড়িৎ ঋণাত্মকতা বেশি। তড়িৎ ঋণাত্মকতা ঋণাত্মকতা তড়িৎ ঋণাত্মকতা তড়িৎ ঋণাত্মকতা বেশি। তোমরা জানো সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে অক্সিজেন। তো জেনন যখন অক্সিজেন আর ফ্লোরিন রে দেখে, তখন জেননের আর লোভ সামলায় রাখতে পারে না। সে কি করে? সে যৌগ গঠন করে ফেলে। তো এই জেনন যখন তোমার ফ্লোরিনের সাথে বা অক্সিজেনের সাথে থাকে, তখন এরা বিক্রিয়া করে কি তৈরি করে? XeF2, XeF4, XeF6 এরকম যৌগ গঠন করে। তারপর হচ্ছে XeO3 যেমন অক্সিজেনের সাথে গিয়ে XeO3 এরকম যৌগ গঠন করে ফেলে। এই টাইপের বিভিন্ন ধরনের যৌগ গঠন করে। ওয়াই? কেন? কারণ কি? এবার আমরা দেখব হচ্ছে কেন। কেন জেনন যৌগ গঠন করে? কারণ কি? কেন? কেন? ওয়াই? কেন? কেন? কেন জেনন যৌগ গঠন করে? কেন জেনন যৌগ গঠন করে? আমাদের সাবেক মেয়রের মতো আমার একটু চিৎকার দিয়ে বলতে ইচ্ছা করতেছে, কেন? কেন বলো তো? জেনন কেন যৌগ গঠন করে? এর রিজন কি? রিজনটা হচ্ছে এই জেনন বাবাজির আকার ছোট। জেননের আকার কম্পারেটিভলি ছোট, তুলনামূলক জেননের আকার তুলনামূলক ছোট। জেননের আয়নীকরণ শক্তির মান কম এবং জেননের 5D ফাঁকা অরবিটাল আছে। তো প্রথম কথা হচ্ছে এটার কারণটা কি? রিজনটা কি? রিজনটা হচ্ছে ভাইয়া, রিজনটা হচ্ছে জেনন এর আয়নীকরণ শক্তির মান তুলনামূলক কম। আয়নীকরণ শক্তির মান তুলনামূলক কম। ওকে, এবং 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 ফাঁকা 5D অরবিটাল আছে, এবং ফাঁকা 5D অরবিটাল থাকায় ইলেকট্রনকে খুব সহজেই উত্তেজিত করা যায়। এটা সামনের ক্লাসে শেখাবো। ইলেকট্রনকে খুব সহজেই কি করা যায়? সহজেই উত্তেজিত করা যায়। তো উত্তেজিত করা যায় বলতে কি? এটা আমরা সামনের ক্লাসে শিখব, আগামী ক্লাসে শিখব যে কেন, কিভাবে উত্তেজিত হয়, কিভাবে একটা জিনিস উত্তেজিত হয়, সেটা আমরা সামনের ক্লাসে শিখব। সো জেননের আয়নীকরণ শক্তির মান তুলনামূলক কম এবং 5D অরবিটাল থাকায় ইলেকট্রনকে খুব সহজেই 5D ফাঁকা অরবিটাল থাকায় এবং ফাঁকা 5D অরবিটাল থাকায় ইলেকট্রনকে খুব সহজেই উত্তেজিত করা যায়। সো দ্যাটস ওয়াই জেনন যৌগ গঠন করে ফেলে। কার সাথে করে? সবার সাথে করে না, সিলেক্টিভ। ফ্লোরিন এবং অক্সিজেন এই দুজনের সাথে যৌগ গঠন করে। তো তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে যে জেনন কেন যৌগ গঠন করে? কারণ জেনন একটা লোভী। জেনন লোভ সামলাইতে পারে না। কাকে দেখলে? ফ্লোরিনকে আর অক্সিজেনকে দেখলে। ক্লিয়ার? মনে থাকবে? ওকে, মনে থাকবে? ওকে ফাইন। তো চলো, এই হচ্ছে আমাদের কাহিনী। আশা করি সবাই আমরা বুঝতে পারছি, ঠিক আছে? এই দুইটা, যে প্রথমত নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণত যৌগ গঠন করে না। কেন করে না? কারণ এদের ইলেকট্রনিক কনফিগারেশনের কারণে, এরা বেশ স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনে থাকে, দ্যাটস ওয়াই যৌগ গঠন করে না। কিন্তু এর মধ্যে বিক্রয় করে কে? বাটপারি করে কে? চিটারি করে কে? জেনন।
কেন করে? কাদেরকে দেখলে করে? ফ্লোরিন আর অক্সিজেনকে দেখলে। জেনন তার নীতি নৈতিকতা কোনো কিছুই ধরে রাখতে পারে না। সে তার যে গোত্র, তার যে গ্রুপ, তার যে গ্রুপের বাকি সবার যে একটা বৈশিষ্ট্য আছে, নীতি আছে, কোনো যৌগ গঠন করুম না, আমরা নিষ্ক্রিয়, আমরা নোবেল, আমরা আদর্শ, হ্যাঁ, তাদের সব সে বিক্রয় করে সে বিক্রিয়া করে। কারা দেখলে? ফ্লোরিন আর অক্সিজেনটা দেখলে। কেন করে? কারণ হচ্ছে তার আয়নীকরণ শক্তির মান তুলনামূলক কম এবং এটার ফাঁকা 5d অরবিটাল থাকার কারণে খুব সহজে ইলেকট্রনকে উত্তেজিত করা যায়। সো দ্যাটস ওয়াই জেনন যৌগ গঠন করে ফেলে। তো নেক্সট ক্লাসে এটা আমরা দেখব, আমাদের সামনের ক্লাসে কোন যৌগ গঠিত হবে, কোনটা গঠিত হবে না, কোনটাকে উত্তেজিত করা যাবে, কোনটাকে উত্তেজিত করা যাবে না, এগুলো নিয়ে সামনে আমাদের আলোচনা আছে। তখন তোমরা আরও ক্লিয়ারলি আরও আইডিয়া পাবো এগুলো সম্পর্কে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। চলো এবার আমরা দেখবো আমাদের ক্ল্যাথোরেট যৌগ জিনিসটা কি। এবার আমরা দেখবো আমাদের কি যৌগ বলো তো? ক্ল্যাথোরেট যৌগ জিনিসটা কি। অ্যান্ড ক্ল্যাথোরেট যৌগ মানে কি? শোনো, ক্ল্যাথোরেট যৌগ বলতে কি বোঝায়? ক্ল্যাথোরেট যৌগ কথাটা শুনলেই মাথার মধ্যে একটা জিনিসের সবসময় নিয়ে আসবা। ক্ল্যাথোরেট যৌগ কথাটা শুনলেই মাথার মধ্যে একটা জিনিস নিয়ে আসবা, সেটা কি? সেটা হচ্ছে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। ওকে, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। ওকে চলো, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খালি এটা মনে রাখবা। খাঁচার ভেতর কি পাখি? অচিন পাখি কেমনে আসে যায়। ওকে, তো খেয়াল করো, এই ভাইয়ারা তাকাও তো, সেটা কি? খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ঘটনাটা কি? শোনো, ঘটনাটা কীরকম জানো? এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, আমাদের নিষ্ক্রিয় গ্যাসকে বলো তো? নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আমাদের হিলিয়াম। নিষ্ক্রিয় গ্যাসকে আমাদের বলো তো? নিয়ন। নিষ্ক্রিয় গ্যাসকে আর্গন। নিষ্ক্রিয় গ্যাসকে ক্রিপ্টন। নিষ্ক্রিয় গ্যাসকে জেনন। আর নিষ্ক্রিয় গ্যাসকে রেডন। তাই না? এরাই তো আমাদের নিষ্ক্রিয় গ্যাস, তাই তো? তো এই নিষ্ক্রিয় গ্যাসগুলা দেখো জগতের, এরা নিষ্ক্রিয়। তো নিষ্ক্রিয় কারোর সাথে বিক্রিয়া করবে না, এটা তো ট্রু। নিষ্ক্রিয় কোনো যৌগ গঠন করবে না, এটা কিন্তু ট্রু। কিন্তু জগতের সবাই না একটা স্ট্যাবিলিটি চায়, একটু ধান্দা খোঁজে কোনোভাবে কেমনে স্ট্যাবল থাকা যায়, কেমনে দুনিয়ার ঝামেলা জুমলা থেকে মুক্ত থাকা যায়। ঠিক আছে, তো এই নিষ্ক্রিয় গ্যাসগুলোও সেম, এরাও চায় সামহাউ কোনোভাবে একটু ঝামেলা এড়ায় চলতে, কোনো একটা জায়গায় একটু শান্তিমতো বসে থাকতে। তো এরা যেখানেই গর্ত পায় গর্তের মধ্যে ঢুকে যায়, গর্ত পাইলে গর্তের মধ্যে ঢুকে যায়। এদের ধান্দাই থাকে কোনো এক জায়গায় গর্ত খুঁজে বের করা। যদি দেখে কোনো একটা জায়গায় গর্ত আছে, ফাঁকা জায়গা আছে, এরা টুপুস করে ওখানে ঢুকে যায়। তো মনে করো তোমার কাছে একটা যৌগ আছে, মনে করো এরকম মনে করো এ একটা যৌগ। ওকে, এখানে মনে করো এই এ একটা আরেকটা যৌগ, এখানে মনে করো এ আরেকটা যৌগ। ওকে, এ আরেকটা যৌগ। এখন দেখো, এইটা আমাদের একটা যৌগ, এইটা আমাদের একটা যৌগ, এটা হচ্ছে আমাদের আরেকটা যৌগ। এখন এই যৌগগুলোর মাঝখানে, এই যৌগগুলা দেখা গেছে কি একটা আরেকটার সাথে আন্তঃআণবিক বন্ধনের মাধ্যমে এভাবে আটকায় থাকে। কিসের বন্ধনে? ভ্যান ডার ওয়ালস বন্ধনের কারণে। কোন বন্ধনের কারণে? ভ্যান ডার ওয়ালস বন্ধনের কারণে। মনে করো একটা যৌগ, এরা এই যৌগ, ঠিক আছে, এই একটা যৌগ, এই সবগুলাই যৌগ, এটা একটা যৌগ, এটা একটা যৌগ, এটা একটা যৌগ। ওকে, এরা সবাই যৌগ। এই হচ্ছে একটা কি বলতো? এই হচ্ছে যৌগ, এগুলো হচ্ছে যৌগ। তো এই যে এগুলো আছে, এই যৌগগুলো আছে, এদের মাঝখানে আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে এরা দেখা গেছে কাছাকাছি এসে থাকে। এগুলো সামনে বন্ধন পড়লে আরও ক্লিয়ারলি বুঝতে পারবা। তো এরা কি করে? একদম কাছাকাছি এসে মনে করো আটকাইছে তিনজন, মনে করো তিনটা যৌগ, মনে করো তুমি, তোমার বন্ধু, তোমার আরেকটা বন্ধু, তিনজন বন্ধু। মনে করো তিনজন বন্ধু তোমরা এক জায়গায় এসে গোল করে বসছো। কেন আসছো? তোমাদের ভালোবাসার টানে। কারণ তিনজন বন্ধু, তোমরা একজন একজনকে পছন্দ করো, তোমাদের মধ্যে একটা অ্যাট্রাকশন আছে, তোমাদের মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। দ্যাটস ওয়াই তোমরা মনে করো এক জায়গায় গ্রুপ হয়ে বসছো। আর মাঝখান থেকে আরেকজন মনে করো জুইরা বসলো। এই মাঝখানে মনে করো আরেকজন আইসা টুপ কইরা এখানে এসে ঢুইকা পড়বে। মাঝখানে আরেকজন আইসা টুপ করে এই জায়গার মধ্যে ঢুইকা পড়বে, ঢুইকে এখানে বয়া থাকবে। এই যে মাঝখানে, এই যে তোমরা তিন বন্ধু এসে বসলা, বসার পরে মাঝখানে জায়গা ছিল, এখানে যখন টুপুস করে যে আরেকজন এসে বসে পড়ে, এইটারই বলা হয় খাঁচার ভেতর অচিন পাখি। খাঁচার ভেতর অচিন পাখি, বুঝতে পারছো? এটাকে আমরা কি বলি বলতো? খাঁচার ভেতর অচিন পাখি। এই যে খাঁচা, এই খাঁচাটা কে তৈরি করছে? তোমরা তৈরি করছো। অচিন পাখি কে? আর্গন।
আর্গন এসে বসে পড়ছে। এই যে অচিন পাখি, এই অচিন পাখিটাকে বলা হয় গেস্ট। অচিন পাখিটাকে কি বলা হয় গাইস? এটাকে বলা হয় গেস্ট। এটাকে আমরা বলি হচ্ছে আমাদের গেস্ট। ওকে, আর এই যে এই এ হচ্ছে আমাদের হোস্ট। এটা আমাদের কি? হোস্ট। তোমরা যে তিন বন্ধু, তোমরা তিন বন্ধু হচ্ছে হোস্ট, আর তোমাদের মাঝখানে এসে যে ঢুকছে সে হচ্ছে তোমাদের গেস্ট। সে হচ্ছে তোমাদের গেস্ট। ওকে, তাহলে কি করে, যখন আমার হোস্টরা বসে থাকে, হোস্টরা যখন কোনো যৌগ গঠন করে, তখন এদের মাঝখানে যে ফাঁকা জায়গার ক্রিয়েট হয়, সেই ফাঁকা জায়গার মধ্যে গেস্ট মানে নিষ্ক্রিয় গ্যাস এসে ঢুকে যায়। ঢুইকা মনে করো একটা ফাঁকা জায়গা তৈরি, ফাঁকার মধ্যে ঢুকে যাবে। তো নিষ্ক্রিয় গ্যাসের কাম ধান্দাই হচ্ছে এই ফাঁকা জায়গার মধ্যে অবস্থান করা। এরকম কোনো যৌগের মধ্যে, কোনো যৌগের ক্যালাসের মধ্যে বা কোনো যৌগ গঠন হইলে যদি সেখানে কোনো ফাঁকা স্থানের তৈরি হয়, সেই ফাঁকা স্থানে নিষ্ক্রিয় গ্যাসগুলো ট্র্যাপড হয়ে যায়, আটকে যায়। নিষ্ক্রিয় গ্যাসগুলো ট্র্যাপড হয়ে যায় বা আটকে যায়। এই ট্র্যাপড অবস্থায় এই যে যৌগটা, এই যৌগটাকে আমরা বলি আমাদের ক্ল্যাথোরেট যৌগ। এই যৌগটাকে কি যৌগ বলে ভাইয়া বলো তো? এটা কি বলা হয়? ক্ল্যাথোরেট যৌগ। এটা কি বলা হয়? ক্ল্যাথোরেট যৌগ। সো হোয়াট ইজ ক্ল্যাথোরেট কম্পাউন্ড বা ক্ল্যাথোরেট যৌগ জিনিসটা কি ভাইয়া? ক্ল্যাথোরেট যৌগ হচ্ছে যখন কোনো যৌগসমূহ আন্তঃনবিক আকর্ষণ বলের কারণে কোনো একটা ক্যালাস গঠন করে, তখন ক্যালাসের যে ফাঁকা স্থান থাকে, সেই ফাঁকা স্থানে আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো ট্র্যাপড হয়ে যায় বা নিষ্ক্রিয় গ্যাসগুলো আটকে যায়। তখন ওই অবস্থায় ওই পুরো যৌগটাকে আমরা কি বলি বলো তো? আমরা বলি ক্ল্যাথোরেট যৌগ। এখন এই ক্ল্যাথোরেট যৌগতে এই যে আমাদের গেস্ট, এই যে এবং হোস্ট, এই যে আটকাইলো, সে যে আটকাইলো এই জায়গায়, সে যে আটকাইলো, সে যে ভিতরে আটকাইলো, এই যে হোস্টের যে ফাঁকা জায়গা, ফাঁকা জায়গার মধ্যে যে গেস্ট গিয়ে যে আটকাইলো, ট্র্যাপড হইলো, কোন বলের কারণে এরা আটকায় থাকবে? নিশ্চয়ই মানে একটা জিনিস আটকাইছে, কোনো কিছু আটকাইছে মানে কি, এখানে অবশ্যই কোনো না কোনো অ্যাট্রাকশন ফোর্স কাজ করতেছে। তো কোন বলের কারণে এরা আটকায় থাকে? উত্তরটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। কি ফোর্স? ভ্যান ডার ওয়ালস বল বা ভ্যান ডার ওয়ালস ফোর্স। আমরা সামনে একটা ক্লাসই নিব শুধুমাত্র ভ্যান ডার ওয়ালস বলের উপরে। ওকে, তাহলে তোমাকে যদি বলা হয় গেস্ট এবং হোস্টের মধ্যে কোন ধরনের বল কাজ করে? গেস্ট অ্যান্ড হোস্ট, হোস্টের মধ্যে কোন ধরনের বল কাজ করে? কোন ধরনের বল কাজ করে? গেস্ট এবং হোস্টের মধ্যে ভ্যান ডার ওয়াল ফোর্স কাজ করে। ভ্যান ডার ওয়ালস ফোর্স, ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে। ওকে, গেস্ট এবং হোস্টের মধ্যে কোন ফোর্স কাজ করে? গেস্ট এবং হোস্টের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে। সো দিস ইজ দ্য থিং। এটাই হচ্ছে আমাদের ক্ল্যাথোরেট কম্পাউন্ড। এটাই আমাদের কি বলতো? ক্ল্যাথোরেট কম্পাউন্ড। ওকে, এখন আমাদের এরকম হোস্ট কি টাইপের যৌগ? হোস্টগুলো কারা? ওকে, সো এটা একটা এক্সাম্পল তোমাদেরকে এখানে দেখাই দিতে পারি, তোমরা জাস্ট দেখে নাও একবার। নট লাইক যেটা তোমাদের মুখস্থ করতে হবে বা কিছু, ইটস নট লাইক দ্যাট, জাস্ট সি ওয়ান্স, দ্যাটস ইট। জীবনে একবার দেখবে, এরপরে বুঝলে দেবা, আর দেওয়ার দরকার নাই। ওকে, এখন মনে কর এরকম এই জায়গায় মনে কর তোর একটা ওইচ আছে, এই জায়গায় মনে কর তোর একটা ওইচ আছে। ওকে, আবার মনে করো তোমার এই জায়গায় তোমার একটা ওইচ আছে, এই জায়গায় তোমার একটা ওইচ আছে। আবার মনে করো যে তোমার এই দিকে তোমার একটা ওইচ আছে, আবার মনে করো যে তোমার এই দিকে একটা ওইচ আছে। তখন এদের মাঝখানে কি হয়? এই যে তিনটা যৌগ, দেখো এটা একটা আলাদা যৌগ, এটা একটা আলাদা যৌগ, এটা একটা আলাদা যৌগ। তো এইখানে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, সামনে শিখবো আমরা। এইখানে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, এইখানে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হয় এদের মাঝখানে, সামনে শিখবা হাইড্রোজেন বন্ধন কিভাবে তৈরি হয়। এখন যখন এরকম তিনটে এরকম যৌগ হাইড্রোজেন বন্ধন তৈরি করলো, তখন মাঝে একটা ফাঁকা জায়গা তৈরি হইলো, আর এই ফাঁকা জায়গাতে কে গিয়ে ঢুকে যায়? আর্গন গিয়ে ঢুকে যায়। আর্গন গিয়ে ঢুকে যায়, ঢুকে কি করে? সে ক্ল্যাথোরেট কম্পাউন্ড বা ক্ল্যাথোরেট যৌগ গঠন করে। সো ওইটা তোমাদের লাগবে না, এটা জাস্ট ডেফিনেশন আসবে পরীক্ষায়। ক্ল্যাথোরেট যৌগ কী জিনিস, ক্ল্যাথোরেট যৌগ কী জিনিস, এটা তোমাদের পরীক্ষায় আসবে, দ্যাটস ইট। ওই এক্সাম্পল তোমার আসলে জানার দরকার নেই। হ্যাঁ, এখন তোমার কোয়েশ্চেনটা কী আসবে? কোয়েশ্চেনটা আসবে হচ্ছে কোনটা ক্ল্যাথোরেট যৌগ গঠন করবে। এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের মধ্যে কে ক্ল্যাথোরেট যৌগ গঠন করবে? কে কে আমাদের এখানে ক্ল্যাথোরেট যৌগ গঠন করবে? এখন এর মধ্যে এই হিলিয়াম এবং নিয়ন, আমাদের ক্ল্যাথোরেট যৌগ গঠন করবে না? করবে না। হিলিয়াম নিয়ন গঠন করে না, ক্ল্যাথোরেট যৌগ গঠন করে না। এই হিলিয়াম নিয়ন ক্ল্যাথোরেট যৌগ গঠন করে না।
গঠন করে না। কারণটা কি জানো? কারণ হচ্ছে আকার ছোট। কারণ কি? কারণ আকার ছোট। আকার ছোট। আর আকার ছোট হওয়ার কারণে কি হচ্ছে? সমস্যা কি? আকার ছোট হওয়ার কারণে সমস্যা হচ্ছে এরা ভিতরে আটকাবেই না। আকার ছোট হওয়ার কারণ হচ্ছে এরা ভিতরে আটকাবেই না। ভাই ফাঁকা জায়গার মধ্যে আটকাবা, আর তোমার যদি আকার ছোট হয় তুমি কি করবে? প্রচুর করে বাইরে চলে যাবা। তুমি যদি ফাঁকা জায়গায় আটকাও, এই যে ফাঁকা জায়গায় যে তুমি আটকাবা, তো আটকানোর জন্য তো তোমার একটা সাইজ লাগবে নাকি? আর তোমার যদি এই সাইজও এইটুক, তুমি এই ফাঁকা জায়গার মধ্যে আটকাবা কেমনে? তুমি তো গর্তের মধ্যে ঢুকবার বের হয়ে যাবা, তাই না? এই ফাঁকা জায়গার মধ্যে তুমি ঢুকবার বের হয়ে যাবা। সো তোমার তো এখানে আটকানোর কোনো অপশন নাই, যেহেতু এদের আকার ছোট। সো হিলিয়াম এবং নিয়ন এরা কিন্তু আমাদের কোনো ক্ল্যাথোরেট কম্পাউন্ড গঠন করে না, বিকজ এদের আই সাইজ ছোট। সো যে ফাঁকা ক্যালাসের মধ্যে যে ফাঁকা জায়গার তৈরি হয়, সেই মধ্যে তুমি আটকাইতে পারবো না। ক্লিয়ার? ওকে, এবার দেখো তাহলে কে কে গঠন করে। তাহলে ভাই বাকি যারা আছে এরা সবাই কি করে? আমাদের ক্ল্যাথোরেট যৌগ গঠন করে। রাইট না। এই যে রেডন আছে, এই রেডনও ক্ল্যাথোরেট যৌগ গঠন করে না, এটাও ক্ল্যাথোরেট যৌগ গঠন করে না। এখন কেন রেডন ক্ল্যাথোরেট যৌগ গঠন করে না? এটাও গঠন করে না, কারণটা কি? কারণ তেজস্ক্রিয়। কারণ রেডন হচ্ছে তেজস্ক্রিয় মৌল, তো তেজস্ক্রিয় নিজেই মনে করে আলফা বিটা গামা কোনো নিঃসরণ করে কুল পায় না, হ্যাঁ বলে যৌগ গঠন করবে। সো রেডন তেজস্ক্রিয়, সো রেডন কিন্তু আমাদের ক্ল্যাথোরেট যৌগ গঠন করে না। হোয়ারেজ আর্গন, ক্রিপ্টন, জেনন এরা আমাদের ক্ল্যাথোরেট যৌগ গঠন করে। তাহলে ক্ল্যাথোরেট যৌগ গঠন করে কে কে বলো তো ভাইরা? ক্ল্যাথোরেট যৌগ গঠন করে। ক্ল্যাথোরেট যৌগ কে কে গঠন করে ভাইয়া? আমাদের আর্গন, ক্রিপ্টন এবং জেনন এরা হচ্ছে আমাদের ক্ল্যাথোরেট যৌগ গঠন করে। আর্গন, ক্রিপ্টন এবং জেনন এরা আমাদের ক্ল্যাথোরেট যৌগ গঠন করে। বাকি কেউই কিন্তু আমাদেরকে ক্ল্যাথোরেট যৌগ গঠন করবে না। আশা করি সবাই আমরা বুঝতে পারছি। ওকে, সবাই বুঝতে পারছি। ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও যে ক্ল্যাথোরেট যৌগের কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, কে কে তৈরি করে? আর্গন, ক্রিপ্টন এবং জেনন ক্ল্যাথোরেট যৌগ গঠন করে, বাকি কেউই কিন্তু ক্ল্যাথোরেট যৌগ গঠন করে না। তো তোমাদের এই যে নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, জেনন কেন যৌগ গঠন করে, নিষ্ক্রিয় গ্যাসসমূহ কেন যৌগ গঠন করে না, এর মধ্যে জেনন কেন বিক্রয় করে, এবং ক্ল্যাথোরেট যৌগ জিনিসটা কি, কে কে ক্ল্যাথোরেট যৌগ গঠন করে, এই কোশ্চেনগুলা বেশ ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? এই কোশ্চেনগুলা অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ক্লিয়ার? ওকে, গুড, ক্লিয়ার। চলো আমরা তাইলে আমাদের তারপরের কোশ্চেনটাতে যাব আমাদের। ওকে, চলো এবার তোমাকে বলছে এবার ডি ব্লকের খুঁটিনাটি। হ্যাঁ, ডি ব্লক মৌল কোনগুলা? ডি ব্লক মৌল হচ্ছে আমাদের গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত যে মৌলগুলো আছে এগুলো হচ্ছে ডি ব্লক। এবং টোটাল ডি ব্লক মৌল কতটি? টোটাল ডি ব্লক এলিমেন্ট হচ্ছে আমাদের 41টি। টোটাল ডি ব্লক কতটি? টোটাল ডি ব্লক হচ্ছে আমাদের 41টি। ওকে, এখন ডি ব্লকের মজার ব্যাপার হচ্ছে ডি ব্লকের সবাই ধাতু, এরা সকলেই ধাতু। তুমি খেয়াল করো, এস ব্লকের মধ্যে হাইড্রোজেন অধাতু, হিলিয়াম অধাতু, বাকি 12টা ধাতু। পি ব্লকের মধ্যে ধাতু অধাতু দুইটাই আছে। ডি ব্লকের দেখো সবাই ধাতু, এবং এরা সবাই তড়িৎ ধনাত্মক মৌল। কারণ তোমরা জানো ধাতুসমূহ তড়িৎ ঋণাত্মক না তড়িৎ ধনাত্মক? ধাতুসমূহ তড়িৎ ধনাত্মক, আর অধাতুসমূহ তড়িৎ ঋণাত্মক, তাই না? ফ্লোরিন অধিক তড়িৎ ঋণাত্মক, এরা তড়িৎ ধনাত্মক মৌল। এরা সমযোজী আয়নিক উভয় ধরনের যৌগ গঠন করতে পারে। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। এরা একাধিক যোজ্যতা দেখায়, এটা সামনে আমরা দেখব, ডি ব্লক নিয়ে অনেক ডিটেল আলোচনা করব। এরা ভিন্ন ভিন্ন জারণমান দেখায়, জিঙ্ক এবং ক্যাডমিয়াম ব্যতীত বাকি সবাই কম বেশি ভিন্ন ভিন্ন জারণমান দেখায়। এদের আয়নীকরণ শক্তির মান এস ব্লক থেকে বেশি, পি ব্লক থেকে কম। বিকজ পি ব্লকগুলো অধাতু, সো অধাতুর আয়নীকরণ শক্তির মান বেশি হয়, ধাতুর আয়নীকরণ শক্তির মান কম হয়। এরা প্যারাম্যাগনেটিক প্রকৃতির, ডায়াম্যাগনেটিকও হয়। সো হোয়াট এভার, ম্যাগনেটিজম নিয়ে পরে আলোচনা করব। এরা রঙিন ও জটিল যৌগ গঠন করে। এরা তাপ ও তড়িতের উত্তম পরিবাহী হয়। এদের কিছু মৌল প্রবাহক হিসেবে কাজ করে। এদের রাসায়নিক ধর্মের সাদৃশ্যতা দেখা যায়। সো এই যে জিনিসগুলো, এগুলো সবগুলো নিয়ে আমরা আলোচনা করব সামনে, এগুলো নিয়ে ডিটেল আলোচনা করব ডি ব্লক নিয়ে। সো প্যারা নেওয়ার কোনো দরকার নাই, আমরা ডি ব্লক নিয়ে আলাদা করে পড়াশোনাই করব।
এদের যে বৈশিষ্ট্যগুলো, এই মেজর বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলাদা করে ক্লাসই নিব। সো ডি ব্লকের লেকচার সামনেই আসতেছে, হ্যাঁ। সো প্যারানোর কোনো দরকার নাই, মোটামুটি জাস্ট একটু একবার দিবে, রিডিং করে নিবে এগুলো। ওকে, চলো আমরা তারপরটাতে যাই, আমাদের এফ ব্লক মৌলের বৈশিষ্ট্য। এখন এফ ব্লক মৌল থেকে আমরা কি পড়ব? এফ ব্লক মৌল থেকে ভাই জীবনে কিছু পড়ার দরকার নাই। গ্রুপ 3B, দ্যাট মিনস আসলে গ্রুপ 3, মানে এদের গ্রুপ হচ্ছে গ্রুপ 3, গ্রুপ 3-এর জাস্ট একটা পোর্শন। ওকে, এখন এরা অত্যন্ত সক্রিয় ধাতু, খেয়াল করো এফ ব্লক এলিমেন্টস কিন্তু অত্যন্ত সক্রিয়। এরা তড়িৎ ধনাত্মক, অবভিয়াসলি এরা সবাই ধাতু, যেহেতু এগুলো সব গ্রুপ 3 এবং সব কি ধাতু। সো যেহেতু ধাতু তাহলে অবশ্যই তড়িৎ ধনাত্মক হবে। এরা জটিল যৌগ গঠনের প্রকটতা বেশি, মানে প্রবণতা বেশি। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান অনেক বেশি হবে। এরা ত্রিযোজী, সেলেনিয়াম ব্যতীত বাকি সবার যোজনী 3 হয়। এরা একাধিক জারণ অবস্থা দেখায়। এদের আয়নীকরণ শক্তির মান অনেক কম। এরা প্যারাম্যাগনেটিক প্রকৃতির। এরা রঙিন ও জটিল উভয় যৌগ গঠন করে। এরা তাপ ও তড়িতে সুপরিবাহী হয়। এদের উচ্চ ঘনত্ব দেখা যায়। এরা তেজস্ক্রিয় মৌল গঠন করে। এদের জারণমান +3 সুস্থিত, মানে এফ ব্লক এলিমেন্টের জারণমান কত? +3। এরা কি গঠন করে? তেজস্ক্রিয় মৌল গঠন করে। কি করে? তেজস্ক্রিয় মৌল গঠন করে। এরা কি? অত্যন্ত সক্রিয়। এরা কি? অত্যন্ত সক্রিয়। ঠিক আছে, তো এগুলা কি? এগুলো হচ্ছে আমাদের এফ ব্লক মৌলের বৈশিষ্ট্য। জাস্ট রিডিং পড়বা, আর কিছু না। জাস্ট রিডিং পড়বা, আর কিছু না। ঠিক আছে, আর কিছু না, জাস্ট একবার দুবার আমরা রিডিং পড়বো। তো এই ডি ব্লক এবং এফ ব্লক জাস্ট রিডিং পড়বো, আর ডি ব্লক নিয়ে ডিটেল আলোচনাই করব। এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, এটা ডিটেল আলোচনা করব। এফ ব্লক নিয়ে পরীক্ষায় কোনো প্রশ্ন আসে না। এফ ব্লক থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন আসে না, আসবেও না, এটা তোমাদের সিলেবাসে নাই। তোমাদের বইয়ের মধ্যে এফ ব্লক নিয়ে আলোচনা করা নাই, তো কোশ্চেন করবে কোত্থেকে বইয়ের মধ্যে যদি না থাকে, তাই না? ওকে, তো তাহলে এবার একটু আসো, তাহলে আমরা মোটামুটি আমাদের সবগুলো ব্লক এলিমেন্টস পড়লাম। সবগুলো ব্লক এলিমেন্টসের আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম, ব্যবহার নিয়ে আলোচনা করলাম, কিছু থিওরিটিক্যাল মুখস্থ পড়াশোনা নিয়ে আলোচনা করলাম, একই সাথে আমরা কিছু কনসেপচুয়াল কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, তাই না? এবার আমরা একটু দেখি আমাদের এখান থেকে কি কি ধরনের কোশ্চেন আসছে বিগত বছরগুলোতে, এই টপিকটা থেকে কি কি টাইপের কোশ্চেন্স আসছে, চলো আমরা একটু দেখি। দেখো কি বলছে, এস ব্লক মৌলের সংখ্যা কতটি? তোমরা উত্তর দাও, আমি উত্তর দিব না। ওকে, এস ব্লক মৌলের সংখ্যা কতটি? তোমরাই বলো, তোমরাই বলো ভাইয়া, এস ব্লকের সংখ্যা কতটি? এস ব্লকের সংখ্যা কতটি? 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 সাবাস, ভেরি গুড। এস ব্লকের সংখ্যা হচ্ছে 14টি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে 19-20 সেশনে, 19-20 সেশনে দেখছো, জেউতে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে। এস ব্লকের সংখ্যা হচ্ছে 14টি। আমরা তারপরে কোশ্চেনটা যাই, দেখো তো পরে কোশ্চেনটা কি বলছে। কোনটি পি ব্লক মৌল নয়? আমার যে এখানে মৌলগুলো আছে এদের মধ্যে কোনটা পি ব্লক না? অ্যালুমিনিয়াম, কার্বন, নাইট্রোজেন আর বেরিলিয়াম। বেরিলিয়াম, বলো তো কোনটা আমার এখানে পি ব্লক না? হুইচ ওয়ান ইজ নট আ পি ব্লক এলিমেন্ট? হুইচ ওয়ান ইজ নট আ পি ব্লক এলিমেন্ট? ভেরি গুড, তাসফিয়া তুনাজিনা। বেরিলিয়াম, ভেরি গুড, সাবাস শহীদুল্লাহ, গুড। বেরিলিয়াম, বেরিলিয়াম, সাবাস। বেরিলিয়াম হচ্ছে আমাদের এস ব্লক এলিমেন্ট। এটা আমাদের কি ব্লক? এস ব্লক এলিমেন্ট। ওকে, সো গ্রুপ 2, গ্রুপ 2 এর মৌল বেরিলিয়াম, সো এস ব্লক এলিমেন্ট। এটা কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে 20-21 সেশনে। কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লক মৌল নয়? বলতো কোন নিষ্ক্রিয় গ্যাসটা পি ব্লক মৌল না? এটা তোমরা কমেন্ট করে জানায় দাও, দেখি তোমরা পারবা। আমি কোনো কোশ্চেনের অ্যান্সার দিব না, বাকি সবগুলো উত্তর তোমরাই দিবা। কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লক মৌল নয়? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। কোনটি? কোনটি? সাবাস, ভেরি গুড রুহি, মেহেদি, আরশাদ, ভেরি গুড, নাইস নাইস। জুবায়ের, ভেরি গুড, হিলিয়াম, ইয়েস, ইউ গাইস ডিড ইট। হিলিয়াম হচ্ছে আমাদের এস ব্লক মৌল। হিলিয়াম কি ব্লক বলো তো? হিলিয়াম হচ্ছে এস ব্লক, এস ব্লক। ওকে, সো দিস ওয়ান ইজ আ এস ব্লক কম্পাউন্ড। চলো তারপরেতে যাই। নিক্টোজেন মৌল কোনটি? বলো তো নিক্টোজেন গ্রুপ কোনটা? নিক্টোজেন কাদেরকে বলে? বলো তো ভাইয়া, নিক্টোজেন কাদেরকে বলে? নিক্টোজেন মৌল কোনটা? নিক্টোজেন, নিক্টোজেন, নিক্টোজেন কোনটা বলো তো? চালকোজেন কোনটা? হ্যালোজেন হচ্ছে গ্রুপ 17,
হ্যালোজেন হচ্ছে গ্রুপ 17, রাইট? আচ্ছা, তারপরে দেখো আমাদের হ্যালোজেন যদি গ্রুপ 17 হয়, ওরে ওয়াও, ভেরি গুড, নাইস। গান চালাইছে, কে চালাইছে দেখো একটু দেখি, সেই না? আর কি গান চালাইছে, সেই। এই তমাল, গান ছেড়ে দিছে, অবস্থাটা দেখছো? নিক্টোজেন মূল কোনটা? নিক্টোজেন হচ্ছে ফসফরাস, ফসফরাস। গ্রুপ 15, গ্রুপ 15 কে আমরা বলি নিক্টোজেন, গ্রুপ 16 কে আমরা বলি চালকোজেন, আর গ্রুপ 17 কে আমরা বলি হচ্ছে হ্যালোজেন। গ্রুপ 17 কে আমরা বলি কি বলতো? হ্যালোজেন। ওকে, গুড। চলো, বলছে নিচের কোন অধাতুটি, হ্যাঁ, নন মেটাল, সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে? বলো তো কোন অধাতুটা কঠিন অবস্থায় থাকে? তোমাদেরকে শিখাইছি এটা, একটু তোমাদের মনে করে দেখো। অধাতু তোমার আছে কয়টা? অল্প কয়টা অধাতু আছে, এর মধ্যে কতটা গ্যাস, কতটা তরল, কয়টা হচ্ছে কঠিন? আমি কিন্তু তোমাদেরকে এগুলো দেখাইছি, তোমাদেরকে কিন্তু এগুলো দেখাইছি। তরল অধাতু কোনটা? ব্রোমিন। কঠিন অধাতু কোনগুলো? এগুলো কিন্তু সব লিখে দিছি। কার্বন, সালফার, মনে আছে তোমাদের? ফসফরাস, তারপরে কি, এরপরে কি ছিল বলো? আয়োডিন, আয়োডিন, আয়োডিন। গুড, গুড। আরে শহীদুল্লাহ অস্থির, আয়োডিন, আয়োডিন। শিমুল, শিমুল, ভেরি গুড। আয়োডিন। ব্রোমিন হচ্ছে তরল, পরমিতা দাস, আয়োডিন, ভেরি গুড, থ্যাংক ইউ সাকিব, ওয়াও। ওকে, আয়োডিন, ঠিক আছে। চলো, গুড, আমরা বুঝতে পারছি আয়োডিন। আমি দেখবো এটা পরে আসছি, একদম প্রথম দিকের ক্লাসে এগুলো তোমাদের পড়াইছি, একদম প্রথম দিকের ক্লাসে। সোডিয়াম ধাতু সংরক্ষণের জন্য নিচের কোনটি উপযুক্ত? দেখো এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ইউনিটে আসছে 21-22 সেশনে, হ্যাঁ, 21-22 সেশনে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। সোডিয়াম আয়ন সংরক্ষণের জন্য নিচের কোনটা উপযুক্ত? সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস, HCl অ্যাকুয়াস, ইথানল নাকি হেক্সেন? ইথানল নাকি হেক্সেন? বলো, সোডিয়াম ধাতু সংরক্ষণের জন্য নিচের কোনটি উপযুক্ত? নিচের কোনটি উপযুক্ত? ওকে, সোডিয়াম ধাতু সংরক্ষণের জন্য নিচের কোনটি উপযুক্ত? কোনটা উপযুক্ত বলো? পড়াইছি তোমাদেরকে কিন্তু, আজকের ক্লাসে পড়ে আসছে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওর নাম কি? অনাহিতা রহমান, শিমুল, দাঁড়াও, কাশেম, আনিতা, আতিকা বিনতে কাশেম, সামি, কি ভাই এত কঠিন করে নাম কেন তোদের? সাদিয়া আফরিন বিথি, ওকে, না দেখো খেয়াল করো। ওকে, কোনটা কোনটা বলো? ডি, ভেরি গুড, হেক্সেন, 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 হেক্সেন। জিহাদ, ভেরি গুড। তুফা, সাদমান, শাহজাদি, তারপরে কই আর কে? সবাই দিছো, গুড, থ্যাংক ইউ। জাহান, ভেরি গুড। তো এই হচ্ছে আমাদের হেক্সেন। চলো আমরা তার পরেরটাতে চাই। ল্যান্থেনাইট সিরিজের মৌলসমূহের বৈশিষ্ট্য কী? বলো তো, ল্যান্থেনাইট সিরিজ আমাদের কি, কোন ব্লক? ল্যান্থেনাইট সিরিজ হচ্ছে আমাদের এফ ব্লক, তাই না? ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট মানে কি? এফ ব্লক। এখন বলছে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের বৈশিষ্ট্য কী? কোনটা? এটা কি নিম্ন গলনাঙ্ক? এদের গলনাঙ্ক কি কম? এটা কি অধিক স্থায়ী জারণ মান কি +2 নাকি +3? তোরাই বল। তড়িৎ ঋণাত্মকতা কি এদের বেশি থাকে? বেশি থাকে। আয়নীকরণ শক্তি ডি ব্লক মৌল অপেক্ষা কম, আয়নীকরণ শক্তি ডি ব্লক মৌল অপেক্ষা কম। চলো আমরা একটু আমাদের ল্যান্থেনাইট সিরিজের বৈশিষ্ট্যগুলো একটু দেখি তো। দেখো তো এখানে কী বলছে? আয়নীকরণ শক্তি ডি ব্লক অপেক্ষা কম, তড়িৎ ঋণাত্মকতা নাকি বেশি থাকে, আর নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। আমরা একটু দেখি তো এখানে কী বলছে। তড়িৎ ধনাত্মক মৌল, তড়িৎ ঋণাত্মক মৌল না। আচ্ছা, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ, আয়নীকরণ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ, এদের আয়নীকরণ শক্তির মান কম, এদের আয়নীকরণ শক্তির মান কম। তাহলে আমরা একটু দেখি তো কী বলছে এখানে। আমার এখানে বলছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ, বলছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্ন, হয় নাই। এদের আয়নীকরণ শক্তি ডি ব্লক অপেক্ষা কম, আয়নীকরণ শক্তির মান কম। এই মাত্রই পড়ে আসছি, আয়নীকরণ শক্তির মান কম। গুড, মাত্রই দেখলাম, তাই না? এই যে দেখো, এদের আয়নীকরণ শক্তির মান কম। চলো এর পরেরটা দেখি। অ্যাক্টিনেট সমূহের ধর্মাবলী কি? দেখো অ্যাক্টিনেট মানে কি? অ্যাক্টিনেট মানে কি? অ্যাক্টিনেট মানেও এফ ব্লক। তার মানে আসলে এফ ব্লকের ধর্ম জানতে চাইছে, এফ ব্লকের ধর্ম জানতে চাইছে। এখন বলছে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট, না এটা তো ভুল। এফ ব্লক হচ্ছে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। এদের সক্রিয়তা কি বেশি? এদের সক্রিয়তা কি? বাতাসে সংস্পর্শে সক্রিয়তা বাড়ে। এরা কি মৌল?
তেজস্ক্রিয় মৌল। এটা কি মৌল? তেজস্ক্রিয় মৌল। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এটা, ডি হবে উত্তর। ডি হবে উত্তর, বি এবং সি। ডি, বি এবং সি। ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে, চলো তারপরটা আসো। নিচের কোনটি কুইনলের সাথে ক্ল্যাথোরেট যৌগ গঠন করে না? বলো তো এইখানে কোনটা কোনটা ক্ল্যাথোরেট যৌগ গঠন করে না? বলো নিচের কোনটি কুইনলের সাথে ক্ল্যাথোরেট যৌগ গঠন করে না? নিয়ন, আর্গন, ক্রিপ্টন এবং জ্যানন। বলো এখানে কোনটা আমাদের ক্ল্যাথোরেট যৌগ গঠন করবে না? এগুলো কিন্তু আমাদের সবই ইঞ্জিনিয়ারিংয়ে আসা কোয়েশ্চেন, যেগুলোর পাশেই দেখবা সাল দেওয়া নাই, এগুলো সব ইঞ্জিনিয়ারিংয়ে আসা কোয়েশ্চেন। হ্যাঁ, সিকেরুয়েট বা তোমার হচ্ছে সাস্ট বা হচ্ছে আমাদের বুয়েট প্রিলিম। বলো কোনটা আমাদের ক্ল্যাথোরেট যৌগ গঠন করে না? কে? আর্গন, ক্রিপ্টন, জ্যানন না নিয়ন? ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। লাভ ইউ গাইস, লাভ ইউ গাইস। নিয়ন, নিয়ন, নিয়ন। বাহ, ভালো লাগতেছে, পড়ায় মজা আছে। বলো ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? নিয়ন, রেডন, হিলিয়াম অ্যান্ড জেনন। জেনন, বলো তোমরাই বলো ক্যান্সার চিকিৎসায় নিচের কোনটি ব্যবহৃত হয়? কোনটি ক্যান্সার চিকিৎসায় কোনটা ব্যবহার করে? পড়ায় আসছি তোমাদেরকে। বি, ভেরি গুড, হুমাইরা, ফেরদৌসি, গুড। কোনটি? রেডন। রেডনকে ব্যবহার করে ক্যান্সার চিকিৎসায়। রেডিওথেরাপিতে কাকে ব্যবহার করে? রেডনকে ব্যবহার রেডনকে ব্যবহার করে রেডনকে ব্যবহার করে। ইসরাত জাহান কলি, ভেরি গুড। শ্যামলী আক্তার, ভেরি গুড। নকিব, নকিব ভুল হয়েছে, নকিব। জিহাদ, ভেরি গুড। ওকে ফাইন, চলো আমরা তার পরেরটাতে যাই। বলছে ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে নিচের কোনটি ব্যবহৃত হয়? বলো তো ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে কাকে কাকে ব্যবহার করে? ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইট, ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইট, বুঝছো তো? ওই যে ফ্ল্যাশ লাইটে ওই যে ফ্ল্যাশ লাইটে কোনটা ব্যবহার করে বলো? ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে কী ব্যবহার করে? ফ্ল্যাশ লাইটে কী ব্যবহার করে? কোনটা ব্যবহার করে ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে? পড়ায় আসছি। ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে কী ব্যবহার করে? নিয়ন ব্যবহার করে, হিলিয়াম ব্যবহার করে, রেডন ব্যবহার করে নাকি জেনন ব্যবহার করে? ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে নিচের কোনটি ব্যবহৃত হয়? সাদমান সাকিব, হুমায়রা আঞ্জুম, ভেরি গুড, থ্যাংক ইউ। কোনটা ব্যবহার করে? জেনন। ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে জেনন ব্যবহার করে। বাকি সকল ধরনের আলোকসজ্জায় নিয়ন ব্যবহার করে। হ্যাঁ, সকল ধরনের আলোকসজ্জায় নিয়ন ব্যবহার করে। বৈদ্যুতিক বাল্বে আর্গন ব্যবহার করে। ফটোগ্রাফিক ফ্ল্যাশে জেনন ফটোগ্রাফিক ফ্ল্যাশে জেনন ব্যবহার করে, জেনন। ওকে, দেখো পড়ায় আসছি, ওই পিডিএফটা দিলেই দেখতে পারবা, পিডিএফটা দিলে একবার চেক করে নিও। বৈদ্যুতিক বাল্বে কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়? মাত্র বলে দিছি আমি। বৈদ্যুতিক বাল্বে কোনটা ব্যবহার করে? আর্গন ব্যবহার করে। বৈদ্যুতিক বাল্বে আর্গন ব্যবহার করে। দেখছো কতবার আসছে এগুলো পরীক্ষাতে? দেখছো কি পরিমাণ আসে পরীক্ষায়? হ্যাঁ, বৈদ্যুতিক বাল্বে কী ব্যবহার করে? আর্গন। নিষ্ক্রিয় গ্যাসসমূহের মধ্যে কোনটি সব থেকে বেশি ব্যবহৃত হয়? এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে হিলিয়াম। হিলিয়ামরে ডুবুরিরা ব্যবহার করে, উড়োজাহাজে ব্যবহার করে, গ্যাস বেলুনে ব্যবহার করে, আবহাওয়া বেলুনের মধ্যে ব্যবহার করে, এনএমআরে ব্যবহার করে, মেলা জায়গায় হিলিয়ামরে ব্যবহার করে। সো হিলিয়াম বহুল প্রচলিত নিষ্ক্রিয় গ্যাস। যদি এখানে আর্গন থাকতো তাহলে আর্গন দিতাম, কারণ আর্গন অনেক বেশি ব্যবহৃত হয়। হোয়াট এভার, হিলিয়াম সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হিলিয়ামকে বিভিন্ন পারপাসে আর কি। নাইট্রোজেন গ্যাস নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় কারণ কি? শোনো, নিষ্ক্রিয় গ্যাসকে 6টা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, তাই না? এই নিষ্ক্রিয় গ্যাসের জ্ঞাতিবাহী হচ্ছে নাইট্রোজেন, জানো? নিষ্ক্রিয় গ্যাসের জ্ঞাতিবাহীকে নিষ্ক্রিয় গ্যাসকে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন অ্যান্ড রেডন। হ্যাঁ, এর জ্ঞাতি বানান কি রে? আর লিখলাম কিছু একটা, জ্ঞাতি ভাই না, এদের ভাইকে এদের কলিজার ভাই কিডা জানো? এদের কলিজার ভাই কিডা? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রিডন। বলো তো এদের কলিজার ভাই কিডা? কইতে পারবা? এদের কলিজার ভাই হচ্ছে নাইট্রোজেন। কলিজার ভাই হচ্ছে নাইট্রোজেন। কেন? কারণ
কারণ হচ্ছে নাইট্রোজেন 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 ট্রিপল বন্ডের কারণে এই নাইট্রোজেনের এর মধ্যে মধ্যে অনেক দৃঢ় দৃঢ় বন্ধন থাকে, 3টা বন্ধন থাকে। সো নাইট্রোজেনের মধ্যে যে ট্রিপল বন্ড আছে, এই ট্রিপল বন্ডের কারণে এটা অনেক বেশি স্টেবল হয়। এই জন্য নাইট্রোজেন কারোর লগে বিক্রিয়া করতে চায় না। এই জন্য নাইট্রোজেন যাত্রার সাথে বিক্রিয়া করে না। নাইট্রোজেনের বিক্রিয়া করাইতে হলে বহুত কাইনিকেচ্ছা করে বিক্রিয়া করানো লাগে, বুঝছাও? নাইট্রোজেন কিন্তু যাত্রার সাথে বিক্রিয়া করে না। কেন? কারণ নাইট্রোজেন ট্রিপল বন্ধন অনেক বেশি দৃঢ় প্রকৃতির, অনেক বেশি দৃঢ় প্রকৃতির। ঠিক আছে, ক্লিয়ার? অনেক বেশি দৃঢ়, অনেক বেশি কঠিন, অনেক বেশি শক্ত। এই বন্ধন ভাঙা যায় না, এই বন্ধন ভাঙা যায় না। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের জ্ঞাতি ভাইকে, নিষ্ক্রিয় গ্যাসের এদের কলিজের ভাই হচ্ছে নাইট্রোজেন। কেন নাইট্রোজেন? কারণ নাইট্রোজেনও বিক্রিয়া করে না, হেরাও করে না, নাইট্রোজেনও করে না। নাইট্রোজেন কেন করে না? কারণ নাইট্রোজেন যে ট্রিপল বন্ড আছে এটা ভাঙা খুব কঠিন। চলো তারপরটা, নিচের কোন গ্যাসটি অপেক্ষাকৃত নিষ্ক্রিয়? রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে 2021 সালে। নিচের কোন গ্যাসটি অপেক্ষাকৃত নিষ্ক্রিয়? কোনটা? অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন? কোনটা বলো তো? নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে আমাদের অপেক্ষাকৃত নিষ্ক্রিয়। নিচের কোন গ্যাসটি অপেক্ষাকৃত নিষ্ক্রিয়? দ্যাট ইজ নাইট্রোজেন। ক্লিয়ার? চলো তারপরে যাই। ওকে, সো দিস ইজ দ্য থিং। ওকে, সো আজকে ক্লাস আমাদের এতটুকুই। আজকে আমরা এতটুকুই আলোচনা করলাম। আজকে আমরা অক্সাইড নিয়ে পড়বো ভাবছিলাম, বাট আজকে আমাদের অক্সাইড পড়া হয়নি। আমরা অক্সাইড নিয়ে আলোচনা করব। এই যে আমাদের এর পরের লেকচারে ধাতব ধর্ম এবং অক্সাইড সমূহ, অর্থাৎ পি ব্লক মৌলের যে অক্সাইডগুলো আছে, এই অক্সাইড নিয়ে আমরা আলোচনা করবো আমাদের নেক্সট ক্লাসে। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক অক্সাইড, অনেক 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 ইম্পর্ট্যান্ট। সো অক্সাইড অনেক বেশি ইম্পর্ট্যান্ট টপিক, এবং এখান থেকে তোমার অক্সাইড থেকে প্রশ্ন আসবেই, আসবেই, কোনো কথা নাই। ওকে, সো একজন একটা কোশ্চেন করতে চাইছো, তুমি কোশ্চেনটা করে ফেলো, তোমার কোশ্চেনটা শেষ নিয়ে তারপর আমরা ক্লাসটা শেষ করবো, কোনো অসুবিধা নাই। বলো কি কোশ্চেন? সেকেন্ড পেপারের 2টা কোর্স নিয়ে কি ফুল বই? হ্যাঁ, সেকেন্ড পেপারের এই 2টা কোর্সই ফুল বই। তোমার সেকেন্ড পেপারে টোটাল অধ্যায় আছে 4টা। আমাদের হচ্ছে পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন আর পরিবেশ রসায়ন। ওকে, এই 4টা হচ্ছে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। এই 4টা এই 3টা হচ্ছে ম্যাথমেটিক্যাল, 3টা নিয়ে একটা 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 কোর্স, যেটাকে আমরা বলি ইনঅর্গানিক কেমিস্ট্রি। আর আরেকটা হচ্ছে আমাদের জৈব যৌগ, অর্গানিক কেমিস্ট্রি। সো অর্গানিক কেমিস্ট্রির জন্য আলাদা একটা কোর্স, আর এই 3টা অধ্যায়ের জন্য আলাদা একটা কোর্স। টোটাল 4টা। এই 4টা মিলাই হচ্ছে মানে এই 2টা কোর্সের মাধ্যমে ফুল, মানে তোমার ফুল প্যাকেজ আর কি সেকেন্ড ইয়ারের। ওকে, ঠিক আছে ভাইয়ারা। তো সেকেন্ড পেপারে ডিসকাউন্ট, তোমরা যারা একাডেমিক কোর্সে আসো তোমরা আপন 250 লিখে প্রোমো কোড মেরে দিও, চোখ বন্ধ করে। আমার মনে হয় একটা ডিসকাউন্ট আছে, APON, আপন 250। আমার মনে হয় এটা দিলে 250 টাকার ডিসকাউন্ট পাবা তোমরা। আমি অনেক শিওর না, বাট পাওয়ার কথা। ওকে, পাওয়ার কথা। ওকে, ঠিক আছে ভাইয়ারা, দ্যাটস ইট। তো আমার ক্লাস আজকে এতটুকু পর্যন্ত। একটা কথা তোমাদেরকে একটু বলে দিই, শোনো। আমি তোমাদেরকে কলেজের জন্য যে প্রিপেয়ার করতেছি ব্যাপারটা এরকম না। আমি তোমাদেরকে কলেজ এবং অ্যাডমিশন 2টা অ্যাট এ টাইম প্রিপারেশন নিয়ে তোমাদেরকে। ওকে, সো আমি কিন্তু প্রতিটা টপিক অনেক ডেপথে গিয়ে অনেক ডিটেইলে পড়াচ্ছি। তুমি সবাই পড়াচ্ছে বাইরে, অনেক ফ্রেন্ডরা তোমার বিভিন্ন অনলাইনে বিভিন্ন জায়গায় পড়তেছে। তাদের ক্লাসের কন্টেন্ট নিবা, ভাইয়ার ক্লাসের কন্টেন্ট নিবা, সিমিলার টপিকগুলো ম্যাচ করাবা। দেখবা আমি কী পড়াচ্ছি বা আমি কীভাবে পড়াচ্ছি, অন্যরা কীভাবে পড়াচ্ছে। এই অধ্যায় যখন পুরোটা শেষ হবে তখন তুমি দেখবা আমরা অনেক বেশি কন্টেন্ট তোমাদেরকে পড়াচ্ছি, অনেক গুছায় পড়াচ্ছি। বেশি কন্টেন্ট বলতে এমন আমরা আদায়রা জিনিস পড়াইতেছি না, তোমার বইয়ের জিনিসগুলোই পড়াচ্ছি, আর একটু ডিটেইলে পড়াচ্ছি। কেন? কারণ আমার স্টুডেন্টকে আমি প্রিপেয়ার করতেছি এখন থেকেই ঢাকা ইউনিভার্সিটির জন্য, এখন থেকেই বুয়েটের জন্য, এখন থেকেই মেডিকেলের জন্য। সো এইটার ফল, মানে এটার রেজাল্ট তোমরা যখন অ্যাডমিশন টেস্টে যাবা তখন তোমরা পাবা। মন থেকে দোয়া করবো আমাদের জন্য, ঠিক আছে? সো সেভাবে পড়াচ্ছি। তো আমাকে তাড়াহুড়া করার দরকার নেই, আমরা আস্তে ধীরে শেষ করবো। এত হাইপার হয়ে যাবে না, তো টেনশন করবা না। তোমার এটা হচ্ছে ফার্স্ট পেপারের সব থেকে বড় অধ্যায়। ফার্স্ট পেপারের সব থেকে বড় অধ্যায় হচ্ছে তোমার এটা, তাই না? শর্ট সিলেবাসে যেটুকু আছে এগুলোর মধ্যে সবথেকে বড় হচ্ছে এটা। তো পর্যাবৃত্ত ধর্ম অনেক কঠিনও, একে তো কঠিন, আবার বড়, আবার অনেক ব্যতিক্রম আর ব্যতিক্রম। জিনিসটা একটু কঠিন, এবং এটাতে তুমি ট্রাস্ট মি, যারা মানে তোমার সারা জীবন এটাতে প্রবলেম থেকে যায়, তো তোমাদের জন্য সেই প্রবলেমটা না থাকে, কনফিউশনটা না থাকে। এই জন্যই ভাইয়া তোমাদেরকে এত ডিটেইলে পড়াচ্ছি। সো এত তাড়াহুড়া করবে না ভাইয়া, কবে শেষ হবে চ্যাপ্টার, এ হবে সে হবে, এরকম করার দরকার নেই।
চ্যাপ্টারের মতো শেষ হবে, আমরা কোয়ালিটি কন্টেন্ট নিয়ে পড়বো এবং ইনশাল্লাহ তুমি যখন ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিবা, এখান থেকে যখন প্রশ্নগুলো আসবে, প্রতিটা প্রশ্ন যখন তুমি পারবা, তখন তোমার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। এখান থেকে অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো আসবে সেগুলো তুমি সব পারবা। সো দ্যাট শুড বি ইয়োর মানে মেইন গোল, রাইট? যে এইচএসসিতে ভালো করা, একই সাথে অ্যাডমিশন টেস্টে ভালো করা, ইজন্ট ইট? সো প্যারা নিও না, হ্যাঁ, মন খারাপ করার দরকার নেই, প্যারা নিও না, তাড়াহুড়া করো না, কোনো কিছু মনে রাখবা, তাড়াহুড়ার জিনিস কখনো ভালো হয় না, তাড়াহুড়ার জিনিস কখনো ভালো হয় না, ঠিক আছে? সো আমরা তোমাদেরকে পড়াবো, আমরা আমাদের মতো পড়াবো ইনশাল্লাহ। এবং এই দেখো, এই অধ্যায়টাই কিন্তু আবার আমরা 2 ঘন্টা মানে 2টা ক্লাসে শেষ করে দিব। এই অধ্যায়টাই আমরা যখন আমাদের পাওয়ার প্লে আসবে বা সামনে যখন আসবে, তখন 2 ক্লাসে শেষ হয়ে যাবে। যখন আমি অ্যাডমিশনে যাবা, ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে যাবা, তখন দেখবো আমি 4 ক্লাসে শেষ করে দিচ্ছি। তখন তোমরা বলতে পারো ভাই কীভাবে? দেখো, এখন তোমাদেরকে অনেক কিছু আমার একদম ধরে ধরে বোঝানো লাগতেছে, যেগুলো তোমরা কোনোদিন পড়োই নেই, আগে পড়োই নেই, জানোই না। দ্যাটস ওয়াই অনেক কিছু তোমাদেরকে আমাকে অনেক আস্তে ধীরে বুঝায় প্রতিটা লাইন ভেঙে ভেঙে বোঝানো লাগতেছে। বাট তুমি যখন বড় হয়ে যাবে আস্তে আস্তে, তখন কিন্তু তোমাকে এই জিনিসগুলো আর আমার এত কষ্ট করে পড়াইতে হবে না। দেখা গেছে আমি 1 ক্লাসে পুরো অধ্যায় টেনে শেষ করে দিতে পারবো, ঠিক আছে? সো মানে সব কিছুরই নেওয়ার একটা সময় আছে। এখন আমি তোমার যদি দেই, স্কিপ করে যাই, তুমি যদি বলো, আমি যদি 2-4টা টপিক বাদ দিই, তুমি বুঝবাও না কি বাদ দিছি, তুমি বুঝবে না, তুমি ধরতেই পারবা না কি বাদ দিছে। এই যে দেখো, এই বৈশিষ্ট্যগুলো এভাবে কি আমার ধরে ধরে বোঝানোর দরকার ছিল? দরকার ছিল না, আমি চাইলে স্কিপ করে যেতে পারতাম। এই যে ব্যবহার, এই জিনিসগুলো, এগুলো আমি না পড়লেও পারতাম। বাট দেখো তো এগুলো থেকে কী পরিমাণ কোশ্চেন আসছে কি না কোশ্চেন, সেগুলো তো প্রুফ দেখাই দিলাম। ইঞ্জিনিয়ারিংয়ে, ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছে না আসছে? তো যদি না পড়াইতাম কীভাবে পারতাম? বা তোমরা তো স্কিপ করে যেতাম। তা আমি স্কিপ করলে তুমি টেরও পাবো না বইয়ের কোন জিনিস কোন দিক দিয়ে স্কিপ হয়ে গেছে। বাট আমি তো সেটা করবো না। সো আমি তোমাদেরকে সবই পড়াবো, ঠিক আছে? সেই জন্য চিল মোডে থাকো, পড়তে থাকো, যেভাবে পড়াচ্ছি ভাইয়ের সাথে সাথে আগাতে থাকো। তুমি দেখবা ইনশাল্লাহ তুমি এই অধ্যায়ে তোমার প্রিপারেশন সব থেকে বেশি বেস্ট হয়ে যাবে। ওকে ওকে, আর সবচেয়ে কঠিন টপিকটা আমি পড়াচ্ছি, সো প্যারা নিও না, আল্লাহ ভরসা। ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, টাটা, বিদায়।